লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 3 রাসায়নিক গণনার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সেকেন্ড ক্লাস। তোমরা অলরেডি জানো যে রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আছে এটা মেনলি কি অঙ্ক বেস, অর্থাৎ এর মধ্যে মাধ্যমিকে নিউমেরিক্যালস আছে। এবার সেই নিউমেরিক্যালস গুলো আমরা আলাদা করে ক্লাসে না বুঝে কি করছি, আমরা 2017 থেকে 2024-এ মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন এসছে সেই কোয়েশ্চেনগুলোকে তুলছি, সেগুলোকে সলভ করছি এবং বুঝে নিচ্ছি যে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে হয়। 2017 থেকে 2024 সালে রাসায়নিক গণনা থেকে 7টা এমসিকিউ এবং 19টা অঙ্ক আছে, যার মধ্যে 9টা কোয়েশ্চেন আমরা আগের ক্লাসে সলভ করেছি। আর আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব, যার মধ্যে একটা ক্লাস অলরেডি আমরা করে নিয়েছি, যেখানে আমরা শিখেছি যে 6টা স্টেপের মধ্য দিয়ে কিভাবে এই রাসায়নিক গণনার অঙ্কগুলোকে খুব সহজে সলভ করা যায়, যার মধ্যে 9টা কোয়েশ্চেন আমরা অলরেডি সলভ করে নিয়েছি। আজকে আমরা কি করব, আজকে আমরা বাকি 10টা অঙ্ক সলভ করব এবং তার সাথে 7টা যে এমসিকিউ কোয়েশ্চেন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই প্রত্যেকটা কোয়েশ্চেনকে কি করব, সলভ করব। তোমাদের অলরেডি মনে আছে যে আমরা আমাদের যে 6টা স্টেপ কি ছিল, যেই 6টা স্টেপের মধ্য দিয়ে গেলে এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো খুব সহজে সলভ করা যেত। যারা ক্লাসটা দেখোনি, অর্থাৎ আমরা কি করছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দুটো ক্লাসে কমপ্লিট করছি। আগের ক্লাসে আমরা কিছু অঙ্ক সলভ করেছি এবং বুঝেছি যে কিভাবে অঙ্কগুলোকে সলভ করতে হয়। তা তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ক্লাসটা দেখে নাও। দেখো ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকে তুমি ক্লাস পেয়ে যাবে, সেখান থেকে ক্লাসটাকে দেখে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে রাসায়নিক গণনার অঙ্কগুলোকে কিভাবে সলভ করতে হয়। যদি আমরা একবার জায়গাটা রিভাইজ করে নিই তাহলে আমাদের সেই 6টা স্টেপ কি ছিল, দেখো এই সেই 6টা স্টেপ কি না, প্রথমে আমাদের সমীকরণ লিখতে হতো, মনে আছে তো? এটা অবশ্যই এটা মনে থাকতে হবে, এই 6টা স্টেপ তোমাদের মনে রাখতেই হবে, আর এই 6টা স্টেপের মধ্য দিয়েই আমরা অঙ্কগুলোকে সলভ করব। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি, সমীকরণ লেখা। সেকেন্ড হচ্ছে কি, ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করা, যদি সেটা অ্যাপ্লাই হয়। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে সমতা বিধান করা। 4 নাম্বার কি, যে দুটো যৌগের মধ্যে রিলেশন আছে তাদেরকে তোমার কি করা, মার্ক করা এবং তাদের নিচে আন্ডারলাইন করা। আর আন্ডারলাইন করা যৌগ দুটোর আণবিক ভর, মোল অথবা আয়তন নির্ণয় করা এবং অ্যাট লাস্ট কি, ঐকিক নিয়ম করা। তাহলে এই 6টা ছিল আমাদের কি স্টেপ, যেই স্টেপের মধ্য দিয়ে গিয়ে আমরা রাসায়নিক গণনার অঙ্কগুলোকে একদম ইজিলি সলভ করতে পারি। আবার বলছি, তোমরা যারা যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই ক্লাসটা দেখে নাও, ঠিক আছে? কারণ আগের ক্লাসে আমরা ডিটেলে এই 6টা স্টেপ নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে এই স্টেপের মধ্য দিয়ে আমরা অঙ্কগুলোকে সলভ করছি। আজকেও আমরা করব, তাই তোমরা যারা আগের ক্লাসটা দেখেছো তারা অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করো। তাহলে এই দুটো ক্লাস কন্টিনিউ করলে তোমার কাছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোয়েশ্চেন কিন্তু সলভ তোমার কাছে থাকবে যে এই চ্যাপ্টারে। ক্লিয়ার? তাহলে চলো প্রথমে আমরা শুরু করছি কি দিয়ে, এমসিকিউ দিয়ে। দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে এমসিকিউ, দেখো ওদিকে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ কি আছে এমসিকিউ। প্রথম কোয়েশ্চেন যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর ব্র্যাকেটে এম এবং বাষ্প ঘনত্ব ডি এর সম্পর্কটি কি, অর্থাৎ কোনো একটা গ্যাসের আণবিক ভরের সাথে বাষ্প ঘনত্বের কি সম্পর্ক, এটা জিজ্ঞাসা করছে প্রথম এমসিকিউ কোয়েশ্চেনে। তাহলে এটা তো আমরা অলরেডি প্রমাণ করেছি, একদম ফার্স্ট ক্লাসে প্রমাণ করেছিলাম কি, গ্যাসের আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে আণবিক ভরকে আমরা এম দিয়ে যদি রিপ্রেজেন্ট করি তাহলে আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব ডি, তাহলে এম ইজ ইকুয়াল টু 2d, তাই তো? আণবিক ভর সমান কি 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে এম ইজ ইকুয়াল টু 2d। এটাই হচ্ছে কি প্রথমটার আনসার হবে। তাহলে কোনটা হচ্ছে আনসার, দেখো ডি এরটা, এম ইকুয়াল টু 2d। চলো সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে, আচ্ছা একটি রাসায়নিক সমীকরণ নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী, অর্থাৎ একটা রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, চলো আমি লিখে নিই। সমীকরণটা কি আছে, CH4 প্লাস 2O2 is equal to CO2 আর কি আছে 2H2O প্লাস 2H2O। তো এই তো কোয়েশ্চেন কি দেওয়া আছে, যে কোয়েশ্চেনটাতে বলেছে 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে। খুব ভালো কোয়েশ্চেন, কি 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে। তাহলে আমাদের একটা কেমিক্যাল ইকুয়েশন দেওয়া আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কেমিক্যাল ইকুয়েশনটা ব্যালেন্স আছে নাকি দেখা। তাহলে আগে দেখো ব্যালেন্স আছে কিনা, কটা কার্বন একটা, এদিকে কটা কার্বন একটা, হাইড্রোজেন 4টে, চলো হাইড্রোজেন 2 2 4টে, অক্সিজেন 2 2 4টে, এদিকে অক্সিজেন দুটো, এখানে দুটো, তাহলে টোটাল 4টে। তার মানে কেমিক্যাল যে ইকুয়েশনটা আছে এটা ব্যালেন্স ইকুয়েশন। কোয়েশ্চেন কি বলছে, কোয়েশ্চেন বলছে 10 মোল CH4 পোড়াতে কত আয়তন অক্সিজেন লাগবে। ভালো করে শুনবে, 10 মোল CH4 পোড়াতে কত আয়তন অক্সিজেন লাগবে।
তাহলে আমাদের যে 6টা স্টেপ আমরা যেটা জেনেছিলাম, সেই 6টা স্টেপের প্রথম হচ্ছে সমীকরণ লেখা। দেখো অলরেডি সমীকরণ লেখা আছে। 2 নাম্বার ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করা, যদি অ্যাপ্লাই হয় তাহলে এখানে তো ভরের সংরক্ষণ নীতির কথা আসছে না, তাহলে এখানে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে না। 3 নাম্বার স্টেপ ছিল সমতা বিধান করা, অলরেডি সমতা বিধান করা আছে। 4 নাম্বার স্টেপ কি ছিল? 4 নাম্বার স্টেপ কি ছিল? দুটি যৌগের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। তাহলে এখানে কোন দুটো যৌগের মধ্যে সম্পর্ক আছে দেখো কোয়েশ্চেনটা ভালো করে। কি বলেছে? 10 মোল CH4 পোড়াতে কত আয়তন অক্সিজেন লাগবে। তাহলে কার সাথে কার সম্পর্ক? CH4 এর সাথে অক্সিজেনের। তাহলে আমরা সেই দুটো যৌগকে আন্ডারলাইন করলাম, CH4 এদিকে অক্সিজেন। ক্লিয়ার? এবার কি আন্ডারলাইন করা যৌগ দুটোর আণবিক ভর অথবা কি মোল অথবা আয়তন নির্ণয় করতে হবে। ক্লিয়ার তো এটা? যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখো, কারণ আগের ক্লাসে কিন্তু আমরা ডিটেইলে আলোচনা করেছি। একবার গিয়ে দেখে নাও ক্লাসটা, দেখবে এই জায়গাগুলোতে কিচ্ছু নেই, খুব সহজ জায়গা, তুমি খুব সহজে বুঝতে পারবে। শুধু একবার দেখে নাও ক্লাসটা, যদি তুমি না দেখে থাকো। আর দেখে থাকলে তো কোনো সমস্যা নেই, তুমি অলরেডি বলতে পারবে। এই যে যৌগ দুটো আন্ডারলাইন করা আছে, এদের আমাদের কি নির্ণয় করতে হবে? হয় আণবিক ভর, নয়তো মোল, নয়তো আয়তন। কি নির্ণয় করব? কি নির্ণয় করব? দেখো কি বলেছে, 10 মোল CH4 পোড়াতে। তাহলে CH4 এর কি বলে দিয়েছে? মোল বলে দিয়েছে। তার মানে 10 মোল CH4 মানে কি? CH4 এর মোল সংখ্যা বলে দিয়েছে। তার মানে আমরা এই ইকুয়েশন অনুযায়ী মোল সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে CH4 কত মোল আছে? সামনে কোনো নাম্বার নেই মানে 1 আছে, তার মানে 1 মোল। ঠিক আছে? 10 মোল CH4 পোড়াতে, তাহলে যেহেতু CH4 এর মোল সংখ্যা বলে দিয়েছে, তার জন্য আমি এখানে মোল ক্যালকুলেট করলাম ইকুয়েশন থেকে। এটা ইকুয়েশন থেকে কত আয়তন অক্সিজেন লাগবে, কত আয়তন অক্সিজেন লাগবে। কোয়েশ্চেনটা এটা, কত আয়তন অক্সিজেন লাগবে। তাহলে অক্সিজেনের কি নির্ণয় করতে বলছে? আয়তন। মানে আমরা ইকুয়েশন থেকে এই অক্সিজেনের আয়তন নির্ণয় করব। কিভাবে করব একটু ভাবো, কিভাবে করব? মোল বললে তো বলে দিতে পারতাম যে সামনে 2 আছে মানে 2 মোল, কিন্তু আয়তন কি করে বার করব? দেখো আমরা এটা কি জানি, ভালো করে শুনবে। এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। হ্যাঁ তো জানি তো, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আচ্ছা এখানে অক্সিজেনের মোল সংখ্যা কত? সামনে 2 আছে মানে অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে এই ইকুয়েশনে 2 মোল অক্সিজেন লেগেছে। তাহলে 1 মোলের আয়তন যদি 22.4 হয়, তাহলে 2 মোলের আয়তন কত হবে? পারবো তো? একদম পারবো। তাহলে 2 মোলের আয়তন কত হবে? 2 ইন্টু 22.4 সমান হচ্ছে কত? 44.8 লিটার। ভালো করে দেখো, আমরা কি করলাম? যৌগ দুটোর মধ্যে সম্পর্ক বার করলাম। কোন দুটো যৌগের কথা বলা হয়েছে তাদের আন্ডারলাইন করলাম। আন্ডারলাইন করা যৌগগুলোর হয় আণবিক ভর, নয়তো মোল, নয়তো আয়তন নির্ণয় করলাম। কোয়েশ্চেন কি আছে সেই কোয়েশ্চেন দেখে আমরা নির্ণয় করব যে আমাদের কোনটা নির্ণয় করতে হবে। যেহেতু CH4 এর মোল বলে দিয়েছে, তার মানে ইকুয়েশন থেকে আমি মোল নির্ণয় করলাম। আর যেহেতু অক্সিজেনের আয়তন বার করতে বলছে, আমরা অক্সিজেনের আয়তন নির্ণয় করলাম। কিভাবে আয়তনটা নির্ণয় করলাম? আমরা ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে 2 মোল অক্সিজেন লেগেছে। এবার 1 মোলের আয়তন 22.4, এটা আমরা জানি। তাহলে 2 মোলের আয়তন কত হবে? 2 ইন্টু 22.4 সমান 44.8 লিটার। এইবার আমরা সেই একই প্রসেস, লাস্ট প্রসেস ঐকিক নিয়ম করব। দেখো 1 মোল CH4 পেতে 1 মোল CH4 এটা পেতে আমার অক্সিজেন কতটা লাগে? O2 লাগে কতটা? 44.8 লিটার, তাই তো? 1 মোল CH4 পেতে আমার অক্সিজেন কতটা লাগে? 44.8 লিটার। তাহলে আমার কোয়েশ্চেনে কি বলেছে? 10 মোল CH4 পেতে কত আয়তন অক্সিজেন লাগবে? তাহলে 10 মোল CH4 পেতে আমার অক্সিজেন কতটা লাগবে? অক্সিজেন কতটা লাগবে? দেখো 1 মোল যদি এটা লাগে, তাহলে 10 মোলের বার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। এ আর কি ব্যাপার? তাহলে 44.8 ইন্টু 10 সমান কত? 448 লিটার। 448 লিটার। তাহলে 10 মোল CH4 পেতে কত লিটার অক্সিজেন লাগবে? 448 লিটার। দেখো অপশন কোনটা আছে? অপশন এ, 448 লিটার। তাহলে অপশন এ হবে কি কারেক্ট আনসার। বুঝতে পারলে? দেখো কিছুই নাই অঙ্কটার মধ্যে, কেমিক্যাল ইকুয়েশন দিয়ে দিয়েছে। আমি আমার ওই 6টা স্টেপ, ওই 6টা স্টেপের মধ্যে দিয়ে গিয়েই অঙ্ক সলভ করব। স্টেপগুলো বুঝতে হবে, যদি বুঝতে না পারো আগের ক্লাস দেখে নাও, তুমি ইজিলি বুঝতে পারবে। ক্লিয়ার জায়গাটা? চলো 2 নাম্বার কোয়েশ্চেন সলভ হয়ে গেল। এরপর 3 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? 3 নাম্বার কোয়েশ্চেন বলেছে যে 1 মোল সি 1 মোল O2 এর সাথে সম্পূর্ণ বিক্রিয়া করলে CO2 এর কতগুলো অণু উৎপন্ন হবে? ঘুরিয়ে দিয়েছে কোয়েশ্চেনটাকে একটু।
1 মোল সি 1 মোল O2 এর সাথে সম্পূর্ণ বিক্রিয়া করলে কত মোল CO2 উৎপন্ন হবে। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে একবার লিখে ফেলি। কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া। দেখো কার্বনের সাথে কে বিক্রিয়া করছে, অক্সিজেন বিক্রিয়া করছে, দিয়ে কি উৎপন্ন করছে, CO2 উৎপন্ন করছে। এটাই তো রাসায়নিক বিক্রিয়াটা। দেখো বিক্রিয়া আমরা লিখে দিয়েছি, কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় CO2 উৎপন্ন হচ্ছে। এবার এটা কি ব্যালেন্স ইকুয়েশন, কটা কার্বন আছে, একটা, এদিকেও একটা, দুটো অক্সিজেন দুটো অক্সিজেন, চলো এটা তো ব্যালেন্স ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে ভালো করে দেখো 1 মোল সি নিয়েছি, 1 মোল অক্সিজেন নিয়েছি, আর এদিকে কত মোল CO2 উৎপন্ন হয়েছে, 1 মোল CO2 উৎপন্ন হয়েছে। এই যে সামনে 1 আছে, এদিকে 1 মোল নিয়েছি, তাহলে 1 মোল কার্বনের সাথে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল CO2 উৎপন্ন হয়েছে, 1 মোল CO2 উৎপন্ন হয়েছে, তাই তো। এবার 1 মোল CO2 এর অনুসংখ্যা কত, ওই যে তোমাকে বলেছি মোল কনসেপ্ট তোমাকে জানতে হবে। আমাদের রাসায়নিক গণনার অঙ্ক সলভ করতে গেলে যে জায়গাগুলো জানতে হয় আমি অলরেডি বলে দিয়েছি, মোল কনসেপ্টটাও জানতে হবে। মোল কনসেপ্টের ক্লাসও আমি বলেছি যে তোমার দেখো গ্যাসের আচরণের 9 নাম্বার এবং 10 নাম্বার ক্লাস মোল কনসেপ্টের ওপর, ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে গিয়ে তুমি লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা টপিক কিন্তু আমরা কভার করেছি, এবার তোমার দেখার দায়িত্ব, তুমি দেখে নাও একবার, তাহলে দেখো ইজি হয়ে যাবে জায়গাটা। এবার তাহলে আমরা কি দেখলাম, 1 মোল কার্বনের সাথে 1 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 1 মোল CO2 উৎপন্ন হয়েছে। এবার 1 মোল CO2 এর অনুসংখ্যা কত, এটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, আমরা জানি যে 1 মোল যে কোনো গ্যাসে অনুসংখ্যা কত হয়, যেহেতু 1 মোল CO2 উৎপন্ন হয়েছে তাহলে তার অনুসংখ্যা কত হবে 6.022 ইন্টু 10⁻23। ক্লিয়ার? দেখো কিছুই নাই, কনসেপ্টটাকে তোমাকে ঠিক রাখতে হবে। কি আছে 6.022 10⁻23 কোথায় আছে, অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারলে? চলো তাহলে 3 নাম্বার কোয়েশ্চেন হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন 4 নাম্বারে যাব, মুছে দিয়ে দিকটা। না বুঝতে পারলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো, মানে আগের ক্লাসটা দেখো। আর যদি মোল নিয়ে সমস্যা হয় তাহলে গ্যাসের আচরণ নিচে ডেসক্রিপশনে দেখো লিঙ্ক আছে, ক্লাস 10 ভৌত বিজ্ঞান বলে, যেখানে আমরা পুরো ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের পুরো সিলেবাসটাকে কভার করার চেষ্টা করছি। তুমি পরপর ক্লাস পেয়ে যাবে ওখানে। তা যদি তোমার মূল কনসেপ্টে অসুবিধা থাকে তাহলে অবশ্যই গিয়ে একবার দেখে নাও, দেখার দায়িত্ব তোমার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, হয়ে গেল। তারপর হচ্ছে কি, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে। তাহলে 4 নাম্বার কোয়েশ্চেন বলছে যে বাষ্প ঘনত্ব ডি আমাকে বলে দিয়েছে কত, 13। তাহলে আমরা এম বার করতে পারি, আণবিক সংকেত নিচের কোনটির হতে পারে। তাহলে আমাদের যদি বাষ্প ঘনত্ব বলে দেয় তাহলে আগে আণবিক ভর বার করে নিই। তাহলে যদি বাষ্প ঘনত্ব 13 হয় তাহলে আণবিক ভর কত হবে, আমরা কি জানি m = 2d। তাহলে আণবিক ভর হচ্ছে কত, 2 × 13 সমান কত, 26। তার মানে নিচে আগে ভালো করে কোয়েশ্চেনটা দেখো, বলেছে কোয়েশ্চেনটাতে যে বাষ্প ঘনত্ব যদি 13 হয় তাহলে নিচের কোন যৌগটির আণবিক সংকেত, একবার ভালো করে পড়ি, 1 মিনিট দাঁড়াও। কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটির হতে পারে। তার মানে আমাদের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, দিয়ে ওই যে 4টে যৌগ আছে ওই 4টে যৌগর মধ্যে কোন যৌগটার বাষ্প ঘনত্ব 13 হবে, এইটা তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। কোয়েশ্চেনটা এরকম টাইপের। তার মানে বাষ্প ঘনত্ব যদি 13 হয় তাহলে আণবিক ভর কত, 26। তার মানে ওই 4টে যৌগের মধ্যে কার আণবিক ভর 26 এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে, কার আণবিক ভর 26 এটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো 4টে যৌগ কি কি আছে, প্রথমেরটা আছে CO2। তাহলে CO2 এর আণবিক ভর কত, CO2 এর আণবিক ভর 26 হতে হবে। কার 26 হচ্ছে আমরা সেটাকে দেখবো। CO2 এর কত, কার্বনের 12 প্লাস অক্সিজেন আছে কটা, দুটো, একটা অক্সিজেনের 16 আছে, দুটো অক্সিজেন তার জন্য 16 × 2 সমান কত, 16 × 2 32, 32 + 12 সমান হচ্ছে 44। তাহলে এটা তো হচ্ছে না, CO2 এর আণবিক ভর 44, 26 তো হচ্ছে না, তার মানে এটা ক্যান্সেল। তারপরে C2H4, C2 মানে কটা কার্বন, দুটো কার্বন, একটা কার্বনের ভর হচ্ছে 12, দুটো কার্বনের 12 × 2 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1, আছে 4টে হাইড্রোজেন তো 4, 1 × 4 কত হচ্ছে, 12 × 2 24, 24 আর 4 28, 26 হচ্ছে না, এটাও ক্যান্সেল, এটাও নয় কেন আমরা। তারপরের অপশানে কি আছে, C2 মানে কার্বন দুটো, তাহলে একটা কার্বনের 12, দুটো কার্বনের 12 × 2 প্লাস 6টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনের 1, 6টা হাইড্রোজেনের 1 × 6, তাহলে কত আসছে, 12 × 2 24 + 6 সমান হচ্ছে 30,
তার মানে এটাও 26 হচ্ছে না, তাহলে পড়ে রইল অপশন ডি C2H2। C2H2 এর ক্যালকুলেট করো। দেখো C2 মানে হচ্ছে 12 ইন্টু 2 প্লাস হাইড্রোজেন দুটো, তাহলে 1 ইন্টু 2 সমান কত আসছে 12 2 24 প্লাস 2 26। বুঝতে পারছো? তার মানে এই যৌগটার দেখো বাষ্প ঘনত্ব কত, সরি এই যৌগটার আণবিক ভর কত 26, আণবিক ভর 26 হলে বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে 13 হয়ে যাবে। তাহলে নিচের কোন যৌগটির বাষ্প ঘনত্ব 13? নিচের এই যে যৌগটি তার বাষ্প ঘনত্ব 13, C2H2। কত নাম্বার অপশন? অপশন নাম্বার ডি। বোঝা গেছে 4 নাম্বার কোয়েশ্চেন। চলো 5 নাম্বার কোয়েশ্চেন, এটা নিজে নিজে করো, এটা আমি করবো না, কোনোভাবেই এটা করবো না, এটা তোমরা নিজে নিজেই করতে হবে তোমাদের। কি লেখা আছে মুছে দিই এটা। চলো পরের কোয়েশ্চেন কি বলা আছে? পরের কোয়েশ্চেন বলা আছে যে যদি কোনো একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হয় তাহলে আণবিক ওজন কত? আণবিক ওজন আণবিক ভর একই কথা। তো যদি বাষ্প ঘনত্ব 32, তাহলে আণবিক 4 নাম্বার না, এটা 5 নাম্বার কোয়েশ্চেন। আণবিক ভর m সমান কত? তাহলে m সমান 2d, তাহলে d এর জায়গায় মান বসিয়ে দাও। 2 ইন্টু বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 32, তাহলে m এর মান কত আসছে 32 2 হচ্ছে 64, তাহলে আণবিক ভর কত 64। অপশন নাম্বার ডি। তারপর 6 নাম্বার কোয়েশ্চেন। 6 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ কত? ভালো করে কোয়েশ্চেনটা দেখবে। 12 গ্রাম কার্বনের দহনে CO2 এর পরিমাণ কত? তাহলে দহন মানে কি? দহন মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, তাহলে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? CO2 উৎপন্ন হচ্ছে। কার্বনের দহন মানে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, আর কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? এক মিনিট, CO2 উৎপন্ন হচ্ছে। তাহলে C+O2 সমান হচ্ছে কি না CO2। কোয়েশ্চেন কি বলেছে? কোয়েশ্চেনটা এটা দেওয়া আছে যে 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ কত? তাহলে কার সাথে কার সম্পর্ক? দেখো 6টা স্টেপের মধ্যে ইকুয়েশন লেখা আছে, ভরের সংরক্ষণ নীতি এখানে অ্যাপ্লাই হচ্ছে না। তারপরে কি ইকুয়েশনটা ব্যালেন্স আছে নাকি দেখা আমাদের কাজ। ইকুয়েশন কি ব্যালেন্স আছে? অলরেডি এটা ব্যালেন্সড ইকুয়েশন, অর্থাৎ সমতা বিধান করা আছে। তারপরের কাজ হচ্ছে যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলছে তাদেরকে নির্ণয় করে তাদের আন্ডারলাইন করা। তাহলে কার সাথে কার সম্পর্ক? তোমাকে বলছে 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ, তাহলে কার্বনের দহনে CO2 এর পরিমাণ, তার মানে কার্বনের সাথে CO2 এর সম্পর্ক। কি বলছে? 12 গ্রাম কার্বনের দহনে কতটা CO2 উৎপন্ন হচ্ছে এটা ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা কার্বনের কি নির্ণয় করব? যেহেতু কার্বনের ভর বলে দিয়েছে 12 গ্রাম কার্বন, তার জন্য কার্বনের আমরা কি নির্ণয় করব? ভর নির্ণয় করব। কোথা থেকে? এই কেমিক্যাল ইকুয়েশন থেকে। তাহলে কার্বনের ভর কত? একটা কার্বন আছে যেহেতু, তাহলে কার্বনের ভর হচ্ছে কত? আণবিক ভর হচ্ছে 12। যেহেতু কার্বনের ভর বলে দিয়েছে তার জন্য আমরা কার্বনের কি নির্ণয় করলাম? এখানে যেহেতু পরমাণু তার জন্য পারমাণবিক ভর নির্ণয় করলাম। অন্যদিকে কি বলছে? উৎপন্ন CO2 এর পরিমাণ কত? এবার পরিমাণটা কি এককে দিয়েছে দেখো, অপশনগুলো কি আছে? 44 গ্রাম, 22 গ্রাম, 28 গ্রাম, 32 গ্রাম, মানে প্রত্যেকটাই ভরের এককে দিয়েছে। তার মানে এই CO2 এর পরিমাণ বোঝাতে গেলে আমরা ভর দিয়েও বোঝাতে পারি, আয়তন দিয়েও বোঝাতে পারি। তাহলে কি ক্যালকুলেট করতে হবে, ভর না আয়তন? সেটা ডিপেন্ড করছে অপশনগুলো কি কি দেওয়া আছে। অপশন দেওয়া আছে ভর দিয়ে, তার মানে অবশ্যই CO2 এর কি নির্ণয় করতে হবে? আণবিক ভর। তাহলে CO2 এর আণবিক ভর কত? একটা কার্বনের 12 আছে, অক্সিজেন কতগুলো? দুটো, একটা অক্সিজেনের 16, তো 16 ইন্টু 2, তাহলে সমান কত? দেখো আনসার আসছে 44। তাহলে আমরা অলরেডি পেয়েই গেলাম যে 12 গ্রাম কার্বনের দহনে কত গ্রাম CO2 পাওয়া যায়? 44 গ্রাম। তাহলে একদম ডাইরেক্ট আমাদের আর কি করতে হলো? ঐকিক নিয়ম করতে হলো না। 12 গ্রাম CO2, সরি 12 গ্রাম কার্বন এর দহনে কতটা CO2 পাওয়া যায়? 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে অপশন নাম্বার এ। বুঝতে পারলে? ফার্স্ট আমরা সমীকরণ লিখলাম, ওই 6টা স্টেপ দিয়েই আমরা অঙ্কগুলোকে সলভ করছি। ফার্স্ট স্টেপ কি? সমীকরণ লেখা। সেকেন্ড স্টেপ কি? ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করা। তা সেটা তো এখানে অ্যাপ্লাই হচ্ছে না, কারণ সবার ভর বলে দিয়েছে এরকম নেই এখানে। সমতা বিধান করা, সমতা বিধান করাই আছে ইকুয়েশনটাতে। তারপরের কাজ হচ্ছে যৌগ দুটোকে আইডেন্টিফাই করা, আমরা যৌগ দুটোকে আইডেন্টিফাই করেছি, এবং তাদের ভর, আয়তন অথবা মোল সংখ্যা নির্ণয় করা। এবার আমাদের যেহেতু কার্বনের ভর বলে দিয়েছিল তার জন্য ভর নির্ণয় করলাম। এখানে CO2 এর ভর, অপশনগুলোতে সব ভর দিয়ে আছে, তার জন্য CO2 এর আণবিক ভর নির্ণয় করলাম। দিয়ে আমরা বলতেই পারি 12 গ্রাম কার্বন থেকে 44 গ্রাম CO2 পাওয়া যায়। আর এটা তো আমাদের কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেছে যে 12 গ্রাম থেকে কতটা CO2 পাওয়া যাবে, তাহলে 12 গ্রাম থেকে 44 গ্রামই পাওয়া যায়। আমাদের আর এক্সট্রা অন্য কোনো লাইন লিখতে হচ্ছে না। ক্লিয়ার জায়গাটা?
যদি কোয়েশ্চেন এরকম দিত যে 6 গ্রাম থেকে কত পাওয়া যায়, তাহলে তখন আমরা এভাবে লিখতাম 12 গ্রাম থেকে 44 পাওয়া যায়, তাহলে 1 থেকে কত পাওয়া যায়, 6 থেকে কত পাওয়া যাবে। ঠিক হ্যাঁ, চলো পরের কোয়েশ্চেন কি বলেছে, সাতের কোয়েশ্চেন বলেছে যে 12 গ্রাম সি কে সম্পূর্ণ পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে। একই কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, সাতের কোয়েশ্চেনটা 12 গ্রাম সি কে অক্সিজেনের সাথে বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণটা আমরা ফার্স্ট লিখে দিলাম। 12 গ্রাম সি কে সম্পূর্ণ পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে, তাহলে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়। এবার CO2 এর কি বলে দিয়েছে, ভর। আচ্ছা, কার সাথে কার সম্পর্ক বলেছে, 12 গ্রাম সি একে পোড়াতে কতটা অক্সিজেন লাগবে, তাহলে এখন সম্পর্কটা কার্বনের সাথে অক্সিজেনের। এবার এই কার্বনের কি নির্ণয় করব, আণবিক ভর আর তোমার আয়তন না মোল, সেটা ডিপেন্ড করছে কোয়েশ্চেন কি বলছে। কোয়েশ্চেন বলেছে 12 গ্রাম কার্বনকে পোড়াতে, তাহলে অবশ্যই কার্বনের ভর বলে দিচ্ছে, তাহলে কার্বনের আমরা এখানে পারমাণবিক ভর বার করব। একটাই কার্বন, তার জন্য একটা কার্বনের জন্য 12 হয়ে গেল। অক্সিজেন পোড়াতে কতটা অক্সিজেন লাগবে, এবার অক্সিজেন কতটা লাগবে তার নিচে যে অপশনগুলো প্রত্যেকটাই দেখো গ্রামে দেওয়া আছে, মানে প্রত্যেকটারই ভর বলে দিচ্ছে। তার মানে অক্সিজেনেরও আমাদের কি বার করতে হবে, ভর বার করতে হবে। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত আছে, দুটো অক্সিজেন, একটা অক্সিজেনের 16, দুটো অক্সিজেনের 16 × 2 সমান কত, 32। তাহলে আমরা বলতেই পারি সমীকরণ থেকে যে 12 গ্রাম কার্বন পোড়াতে 32 গ্রাম অক্সিজেন লাগে। 12 গ্রাম কার্বন পোড়াতে অক্সিজেন লাগে কতটা, 32 গ্রাম। এবার কোয়েশ্চেন কি দিয়েছে, কোয়েশ্চেন বলেছে যে 12 গ্রাম কার্বনই দিয়েছে, তাহলে 12 গ্রাম কার্বন পোড়াতে আমরা ক্যালকুলেট করে দিলাম যে 32 গ্রাম অক্সিজেন লাগছে, তার মানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার এ। ক্লিয়ার? এই গেল এমসিকিউ কোয়েশ্চেন গুলো, কিছুই নেই এমসিকিউ কোয়েশ্চেন গুলোতে, শুধু সমীকরণটাকে লিখে ব্যাপারটাকে একটু বোঝা, আর অবশ্যই ওই 6টা স্টেপকে তোমার মনে রাখা। ক্লিয়ার? লিখে নাও এত দূর। এরপর আমরা কোয়েশ্চেন গুলোতে যাবো। তাহলে আমরা কি করেছি, প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন গুলো সলভ করেছি আগের দিন, সেখানে আমরা শুধুমাত্র অঙ্কই করেছিলাম 9টা। আজকে কি করলাম দেখো, 7টা এমসিকিউ করে নিয়েছি, আর বাকি রয়েছে 10টা নিউমেরিক্যালস, অর্থাৎ 10টা অঙ্ক, যেই 10টা অঙ্ককে এবার আমরা সলভ করব। বোঝা গেছে? চলো, আর অবশ্যই যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো অঙ্কগুলোকে, ঠিক আছে? চলো এবার আমরা অঙ্ক শুরু করা যাক। আমরা এমসিকিউ অলরেডি কমপ্লিট করে নিয়েছি, 7টা এমসিকিউ ছিল, আর বাকি 19টা অঙ্ক, যার মধ্যে 9টা কোয়েশ্চেন আমরা আগের ক্লাসে করেছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের আগের ক্লাসে করেছি। আজকে আমরা বাকি 10টা কোয়েশ্চেন সলভ করব। বোঝা গেছে? আজকের অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করবে, অর্থাৎ যখনই অঙ্কটাকে পাবে আগে ভিডিওটাকে পজ করবে, পজ করে নিজে নিজে সলভ করার চেষ্টা করবে, না হলে তখন তার সলিউশন দেখবে। বুঝতে পারছো? চলো, প্রথম কোয়েশ্চেন কি আছে পড়ে নাও। হ্যাঁ, আর কি, অঙ্ক শুরু করার আগে আবার বলছি, সেই 6টা স্টেপ যেন তোমার মনে থাকে, ওই 6টা স্টেপের মধ্য দিয়েই আমরা অঙ্কগুলোকে সলভ করব। ঠিক আছে? চলো, তাহলে প্রথম অঙ্ক দেখো, পড়ে ফেলো কি আছে অঙ্কটাতে। বলেছে কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে। খুব ভালো কোয়েশ্চেন, মানে খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন। তোমার যদি কনসেপ্ট, মানে তুমি যদি এই অঙ্কটাকে সলভ করতে পারো, তাহলে তুমি ভাববে যে তোমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। এই অঙ্কটা সমস্ত কনসেপ্টগুলো একসাথে এই অঙ্কটাতে লাগছে, সেই জন্য তুমি যদি এই অঙ্কটাকে, ভিডিওটাকে পজ করো, পজ করে এটাকে করার চেষ্টা করো। যদি তুমি এই অঙ্কটা করতে পারো তাহলে জানবে রাসায়নিক গণনার তোমার মোটামুটি তুমি বুঝে গেছো যে অঙ্কগুলোকে কি করে সলভ করতে হবে, তুমি বাকি কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবে। তার জন্য একবার চেষ্টা করো অঙ্কটা নিজে নিজে যে সলভ করতে পারছো কিনা। ঠিক আছে? চলো, কি বলেছে, বলেছে কোনো একটা ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, তার মানে গ্যাসীয় যৌগ সম্পর্কে আমার একটা ইনফরমেশন আছে যে গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব ডি সমান বলে দিয়েছে কত, 22। আচ্ছা বেশ, ঠিক আছে, পরে আসছি আমি ওটাতে। তাহলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়েছে। তাহলে আমার প্রথম কাজ কি, 6টা স্টেপের প্রথম স্টেপ আমার কি ছিল, সমীকরণটাকে লেখা। তাহলে আমি কিচ্ছু না ভেবে আগে সমীকরণটাকে লিখবো। ঠিক আছে? চলো, কি আছে, বলছে কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে, তার মানে কোনো একটা ধাতব কার্বনেট আছে। কি ধাতব কার্বনেট আমার জানার তো কোনো দরকার নেই, আমাকে বলেছে কোনো একটা ধাতব কার্বনেট আছে।
যেই ধাতব কার্বনেটটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেই ধাতব কার্বনেটটা ভেঙে গিয়ে কি হয়েছে, উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন করে। তার মানে এই ধাতব কার্বনেটটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, একটা ধাতব অক্সাইড উৎপন্ন করে, আর কি উৎপন্ন করে, একটা গ্যাস উৎপন্ন করে, মানে কোনো একটা গ্যাসীয় যৌগ বা কোনো একটা গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কিছু একটা গ্যাস উৎপন্ন করে। তাহলে বিক্রিয়াটা আমার লেখা হয়ে গেল। এই তো বিক্রিয়া, কোনো ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে একটা ধাতব অক্সাইড এবং একটা কি হয় না, গ্যাস উৎপন্ন হয়। এই তো বিক্রিয়া, আর তো কিছু নাই বিক্রিয়ার মধ্যে। তাহলে ফার্স্ট কাজ আমার সমীকরণ লেখা, আমি সমীকরণ লিখে দিয়েছি। সেকেন্ড কাজ কি ছিল, যদি একটি যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেয় এবং একটি যৌগের ভর নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করতে হবে। মনে আছে তো নাকি? অবশ্যই মনে আছে। কি না, যদি আমাদের একটি যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেয় এবং ওই একটি যৌগের ভর নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখা যাক কি আছে। বলেছে কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে, তার মানে এই ধাতব কার্বনেটের ভর বলে দিয়েছে কত, 200 গ্রাম। 112 গ্রাম ধাতব অক্সাইড, তাহলে এই ধাতব অক্সাইডটা কতটা পাওয়া যায়, 112 গ্রাম। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, তার মানে এই যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে তার বাষ্প ঘনত্ব কত বলে দিয়েছে, 22। আচ্ছা একটু ভাবো, যদি কোনো একটা গ্যাসীয় যৌগের বাষ্প ঘনত্ব 22 বলে, আমি কি আণবিক ভর বার করতে পারবো? পারবো, অবশ্যই পারবো। কিভাবে না, যদি বাষ্প ঘনত্ব তোমার 22 হয়, তাহলে আণবিক ভর m সমান কত, আমরা ফর্মুলা জানি 2d, তাহলে m ইজ ইকুয়াল টু কত, 2 ইন্টু 22, তার মানে আনসার কত আসছে, 44। তার মানে এই যে গ্যাসীয় যৌগটা আছে, সেই গ্যাসীয় যৌগটার আণবিক ভর 44, এটা কিন্তু আমি জানি। ঠিক আছে, চলো কি বলছে, বলেছে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে। তার মানে আমাকে গ্যাসীয় যৌগটার কি বার করতে বলছে, মোল সংখ্যা। আচ্ছা মোল সংখ্যা আমাকে বার করতে হবে। আমার জানা আছে গ্যাসটার আণবিক ভর, জানা আছে তো, তাহলে আণবিক ভর জানা আছে, মোল বার করতে বলছে, তাহলে এরকম কোনো ফর্মুলা আমরা জানি মোল বার করার? একদম 1 নাম্বার ফর্মুলা। কি ফর্মুলা জানি, মোল ইজ ইকুয়াল টু প্রদত্ত ভর বাই আণবিক ভর। আণবিক ভর রিলেটেড আমরা মোল সংখ্যার ফর্মুলা কি জানি, প্রদত্ত ভর বাই আণবিক ভর। ঘাবড়ে যেও না, এটা আণবিক ভরই লেখা আছে, তোমাকে বুঝতে হবে এটা কি লেখা আছে, মোল সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে আমাকে মোল ক্যালকুলেট করতে হবে। আচ্ছা আমি গ্যাসটার আণবিক ভর জানি, আমি কি প্রদত্ত ভর বার করতে পারবো? প্রদত্ত ভর কি আমি বার করতে পারবো? অবশ্যই পারবো, ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করে। তাকাও কোয়েশ্চেনের দিকে, মাথাটা খুলছে একটু একটু করে। দেখো কোথা থেকে কোথায় যাচ্ছি আমরা, আমরা অঙ্কটাকে নিয়ে আমাদের ভাবতে হবে, তোমার মাথার ওপর প্রেসার দিতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। একদম অঙ্ক এলো তুমি একদম ওই প্রসেসে গিয়ে অঙ্ক সলভ করে দিলে সব সময়, এরকম তো হবে না। কোয়েশ্চেন সবসময় একটু ডিফারেন্ট আসবে, তাই তো? তাহলে দেখো আমি কিভাবে ভাবলাম অঙ্কটাকে। কোনো একটা ধাতব কার্বনেট থেকে ধাতব অক্সাইড গ্যাস উৎপন্ন হলো, এদের ভর বলে দিয়েছে, বেশ ঠিক আছে, এদের ভর বলে দিয়েছে। আমার কাছে এই গ্যাসটার বাষ্প ঘনত্ব বলা আছে, তো আমি সেখান থেকে কি করলাম, আণবিক ভর বার করে নিলাম। তাহলে আণবিক ভর আমি পেয়ে গেলাম। আমাকে মোল ক্যালকুলেট করতে বলছে, তার মানে মোল সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে আণবিক ভর আমি জানি, আমি প্রদত্ত ভর কি বার করতে পারবো, মানে এই গ্যাসটা কতটা উৎপন্ন হয়েছে সেটাকে কি আমি বার করতে পারবো? দেখো দেখি, দেখো এই গ্যাসটা বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দিয়েছে, তার মানে আমি এখানে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করে গ্যাসটার ভর বার করতে পারবো। আর যদি আমি গ্যাসটার ভর পেয়ে যাই, তাহলে তাকে আণবিক ভর দিয়ে ভাগ করলেই কি পেয়ে যাব, মোল সংখ্যা পেয়ে যাব। বাস অঙ্ক শেষ এখানে। ক্লিয়ার জায়গাটা? কোনো অসুবিধা না? আরেকবার বলবো, চলো আর একবার। আমি বলছি যে এই গ্যাস এর ভর আছে, এর ভর আছে, তাহলে অলরেডি গ্যাসটা বাদ দিয়ে বাকি সমস্ত যৌগগুলোর ভর বলে দেওয়া আছে, তাহলে আমি এখানে ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করে গ্যাসটার ভর বার করতে পারি। আর যদি আমি গ্যাসটার ভর পেয়ে যাই, তার মানে আমি প্রদত্ত ভর পেয়ে গেলাম। আণবিক ভর আমি অলরেডি জেনে গেছি, তাহলে প্রদত্ত ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করব, বাস গ্যাসের মোল সংখ্যা বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা কি করছি, এই গ্যাসটার ভর কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা ধরে নিই, যে ধরি x গ্রাম গ্যাসটি উৎপন্ন হয়েছে, বা x গ্রাম গ্যাস উৎপন্ন হয়েছে। মানে আমরা এই গ্যাসটার ভর x ধরে নিলাম, জানি না তো, ধরে নিলাম।
তার মানে ভরের সংরক্ষণ নীতি থেকে কি বলতে পারি, ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী কি লিখতে পারি, ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী বিক্রিয়ক পদার্থের মোট ভর, তাহলে বিক্রিয়ক পদার্থ বলতে তো একটাই আছে, ধাতব কার্বনেট, তাহলে ধাতব কার্বনেটের মোট ভর মানে 200 সমানই হবে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, তাহলে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত, 112 প্লাস এক্স। চলো এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসছে 88, 200 থেকে 112 বাদ দিয়ে দাও, তাহলে 112 থেকে 200 থেকে 112 বাদ দিলে কত আসছে, এক্স এর মান কত আসছে 88। আচ্ছা তাহলে এবার বুঝতে পারছো যে গ্যাসটা কতটা উৎপন্ন হয়েছে, গ্যাসটা উৎপন্ন হয়েছে 88 গ্রাম। কতটা গ্যাস উৎপন্ন হয়েছে, 200 গ্রাম ধাতব কার্বনেট থেকে ধাতব অক্সাইড 112 গ্রাম পেয়েছি, তাহলে গ্যাসটা কতটা পেয়েছি, বাকিটা, তাহলে বাকিটা কতটা 88, তাহলে গ্যাসটা কতটা পাওয়া গেছে 88 গ্রাম গ্যাসটা পাওয়া গেছে। চলো তাহলে গ্যাসের আমরা প্রদত্ত ভর পেয়ে গেলাম, আর গ্যাসের আমরা আণবিক ভর অলরেডি আগে ক্যালকুলেট করে রেখে দিয়েছি বাষ্প ঘনত্ব থেকে, তাহলে আণবিক ভর আমরা জানি, তাহলে আমরা মোল বার করতে পারবো না, অবশ্যই পারবো, তাহলে করে ফেলো, অতএব এখানে করে দিই, অতএব মোল সমান মানে গ্যাসটির মোল সংখ্যা সমান কত হয়ে যাবে, প্রদত্ত ভর বাই আণবিক ভর, ফর্মুলাটা একবার লিখে দেবে দরকার হলে, প্রদত্ত ভর বাই প্রভো বাই আভো, প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাহলে প্রদত্ত ভর কত 88, যেটা আমরা ক্যালকুলেট করলাম যেহেতু 88 গ্রাম গ্যাস পাওয়া গেছে, আর আণবিক ভর কত 44, ভাগ করে দাও, তাহলে কত আনসার আসছে 2, তাহলে মোল কত 2 মোল, অর্থাৎ কত মোল গ্যাসটা উৎপন্ন হয়েছে 2 মোল গ্যাসটা উৎপন্ন হয়েছে। বোঝা গেছে, ভালো কোয়েশ্চেন ছিল, দারুণ কোয়েশ্চেন ছিল। ঠিক আছে চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, আগে কোয়েশ্চেনটাকে দেখো, কোয়েশ্চেনটাকে দেখে আগে খাতায় লেখো, খাতায় লিখে তারপর ভাববে যে কিভাবে অঙ্কটাকে সলভ করা যাবে। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন যেন তোমাদের খাতাতে থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেন এবং তার সাথে আনসার। ঠিক আছে চলো কি আছে প্রথম কোয়েশ্চেন, বলছে CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়ায় CaCl2 CO2 ও H2O উৎপন্ন হয়। 50 গ্রাম CaCO3 থেকে 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2 উৎপন্ন করতে কত গ্রাম HCl প্রয়োজন। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন একসাথে আছে, কত গ্রাম HCl প্রয়োজন, আর 2 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত। তাহলে আমাদের দুটো কোয়েশ্চেন দিয়েছে একটা কোয়েশ্চেন থেকে। ভিডিওটাকে পজ করো, পজ করে নিজে নিজে সলভ করার চেষ্টা করো যে কিভাবে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি। ঠিক আছে চলো ভাবা যাক একটু, তাহলে আমরা ভাববো না, আমরা কি করব, আমরা আমাদের 6টা স্টেপের মধ্য দিয়ে যাব। ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে সমীকরণ লেখা, যেন তেন প্রকারে যে কোনো ভাবে আমাদের সমীকরণখানাকে লিখতে হবে। তাহলে আগে সমীকরণটাকে লেখো, কি দেওয়া আছে দেখো, কি দেওয়া আছে বলেছে CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়ায়, তাহলে অবশ্যই CaCO3 এর সাথে বিক্রিয়া হচ্ছে কে HCl, CaCl2 CO2 H2O উৎপন্ন হয়, তাহলে ওই যৌগগুলো উৎপন্ন হয় CaCl2 প্লাস CO2 প্লাস H2O। ফার্স্ট কাজ কমপ্লিট, সমীকরণ লেখা, নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই, অলরেডি দেওয়াই আছে একদম ভাসছে চোখের সামনে, এ নিয়ে নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নেই যে আমরা সমীকরণখানাকে শুধু লিখেছি। চলো সমীকরণ লেখার পরের স্টেপ কি ছিল, ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করা। যদি ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হয়, যদি ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হয় তো ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করা। তাহলে দেখো দেখি ভরের সংরক্ষণ নীতিটা অ্যাপ্লাই হচ্ছে কিনা এই কোয়েশ্চেনটাতে, একবার দেখো ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে কিনা। কি দেওয়া আছে, বেশ 50 গ্রাম CaCO3 থেকে, তার মানে CaCO3 এর ভর আমাকে বলে দিয়েছে কত 50 গ্রাম, 55.5 গ্রাম CaCl2, তাহলে এই CaCl2 ভর আমাকে বলে দিয়েছে 55.5 গ্রাম। আচ্ছা 22 গ্রাম CO2, তাহলে CO2 এর ভর বলে দিয়েছে 22 গ্রাম। আচ্ছা 9 গ্রাম H2O, 9 গ্রাম H2O কি লিখলাম 9 গ্রাম H2O পেতে বা উৎপন্ন করতে প্রথম কোয়েশ্চেনটা আমরা সলভ করছি। ফার্স্ট কত গ্রাম HCl প্রয়োজন, তাহলে আমাকে কতটা HCl লাগবে সেটাই আমাদের কি করতে বলছে, ক্যালকুলেট করতে বলছে। দারুণ ব্যাপার, একটা যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর কিন্তু বলে দিয়েছে।
যদি বলে দেয় আর সেই যৌগটার ভর যদি বার করতে বলে, তাহলে আমরা ডাইরেক্ট কি করতে পারি, ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করতে পারি। পারি তো? ভালো করে দেখো অঙ্কটা। এই সমীকরণটাকে লেখার পর আমি চেষ্টা করব ভরের সংরক্ষণ নীতি দিয়ে অঙ্কটা সলভ হচ্ছে নাকি সেটাকে দেখা। তো আমি দেখলাম HCl বাদে বাকি প্রত্যেকটার ভর আমাকে বলে দিয়েছে, আর বলেছে কি কত গ্রাম HCl প্রয়োজন, তাহলে আমাকে HCl এর ভরটাই বার করতে বলছে। তাহলে যদি এরকম কোয়েশ্চেন দেয় আমরা ডাইরেক্ট ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করতে পারি। করতে পারি, অবশ্যই করতে পারি। আর অ্যাপ্লাই করেই আমরা কি করব, HCl এর ভরটাকে বার করে নেব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে কতটা HCl লাগবে বা কতটা HCl উৎপন্ন হবে, x গ্রাম HCl উৎপন্ন হবে, এটা লিখে নেবে। ধরি x গ্রাম HCl উৎপন্ন হবে। তাহলে ভরের সংরক্ষণ নীতি থেকে কি লিখতে পারি, ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী, ভরের সংরক্ষণ নীতি অনুযায়ী কি, বিক্রিয়ক পদার্থের মোট ভর। তাহলে বিক্রিয়ক পদার্থ মানে কি, এর ভর আর এর ভর। বিক্রিয়ক পদার্থের মোট ভর হচ্ছে 50 প্লাস x সমানই হবে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে বিক্রিয়াজাত পদার্থকে এটা 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 অ্যাড করে দাও, 55.5 প্লাস 22 প্লাস 9। চলো তাহলে কত আসছে, আচ্ছা তোমার কত আসছে, তাহলে x ইজ ইকুয়াল টু, আচ্ছা আগে তুমি তোমাদের মতো করেই করি, তাহলে 50 প্লাস x ইজ ইকুয়াল টু, যোগ করলে কত আসছে, একটা 0.5 তো শেষে আছে, ওকে বসিয়ে দিলাম যেমন আছে, 9 আর 2 11 আর 5 16, হাতে রয়েছে 1 আছে, 5 আর 2 7 আর 1 8, 86.5। যদি যোগ বিয়োগ ভুল হয় এটা নিজে নিজে সলভ করবে, এরকম ভুল হতেই পারে, আমার যোগ বিয়োগে প্রচুর ভুল হয়, ঠিক আছে। তাহলে কি আছে, 5 আছে বসিয়ে দিলাম, 9 আর 2 11 আর 5 16, হাতে রয়েছে 1, 5 আর 2 7 আর 1 8, চলো 86.5। তাহলে x ইজ ইকুয়াল টু কত আসছে, তাহলে 86.5 মাইনাস 50, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসছে, বিয়োগ করে দাও, তাহলে একটা 0.5 এসে এদিকে, এদিকে 6 আছে, আর এদিকে 5 আর 3 8, তাহলে 36.5। x এর মান কত আসছে, 36.5, 36.5, ঠিক আছে তো, 36.5, ঠিক আছে 36.5। চলো তাহলে আমরা কি করলাম, কত গ্রাম HCl প্রয়োজন সেটা আমরা ক্যালকুলেট করে নিলাম, যে 36.5 গ্রাম HCl প্রয়োজন, ঠিক আছে। চলো 11 নাম্বার কোয়েশ্চেন না, কত গ্রাম HCl প্রয়োজন, বেশ এখানে দুটো ইনফরমেশন আছে, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। এটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 বলে দিয়েছে, আর ক্লোরিনের পারমাণবিক ভর তোমার বলে দিয়েছে 35.5, 35.5, ঠিক আছে। এই দুটো ইনফরমেশন দেওয়া আছে, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। তাহলে প্রথম কোয়েশ্চেন আমরা সলভ করে নিলাম, কি কত গ্রাম HCl প্রয়োজন। তাহলে ভরের সংরক্ষণ নীতি থেকে আমরা বলতে পারি যে 36.5 গ্রাম HCl প্রয়োজন। এবার সেকেন্ড কোয়েশ্চেনটার দিকে তাকাও, এবার সেকেন্ড কোয়েশ্চেনের দিকে তাকাও, কি বলছে, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত হবে, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত হবে। তাহলে আমরা এটাকে কি করতে পারি, প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা বার করতে গেলে আমরা আবার সমীকরণ লিখে আবার সলভ করতে পারি, তাতে না পারার কিছু নাই, বিভিন্ন ভাবেই সলভ করা যেতে পারে, কিন্তু আমরা মোল কনসেপ্ট থেকে খুব সহজেই এটাকে সলভ করতে পারি, খুব সহজেই এটাকে সলভ করতে পারি। এক তো সমীকরণ লিখে তুমি সলভ করতে পারো, ক্লিয়ার, যেমন ভাবে সমীকরণ লিখে আণবিক ভর মোল সংখ্যা বার করে ঐকিক নিয়ম করে বার করা যেতে পারে, অবশ্যই পারে, কিন্তু সেটা না করে আমরা যদি মোল কনসেপ্টকে ভালো করে বুঝি, মোলের যদি আমাদের খুব স্পষ্ট ধারণা থাকে, তাহলে ডাইরেক্ট মোল কনসেপ্ট ব্যবহার করে আমরা অঙ্কটাকে সলভ করতে পারি। কিরকম, দেখো HCl এর কোথাও না কোথাও আমরা ভর পেয়ে গেছি, আর HCl এর আণবিক ভর আমরা বার করতে পারবো, যেহেতু পারমাণবিক ভর বলে দেওয়া আছে, তাহলে মোল বার করতে পারবো। ভর যদি পেয়ে যায় তাহলে মোল না বার করার কি আছে, মোল সমান কি প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে HCl এর আণবিক ভর কত, HCl এর আণবিক ভর কত, HCl এর আণবিক ভর কত হবে, একটা হাইড্রোজেন একটাই তো ক্লোরিন, তাহলে ক্লোরিনের হচ্ছে কত 35.5, তাহলে কত আসছে 36.5, এটা হচ্ছে কি HCl এর আণবিক ভর। তাহলে আমাকে কি বলছে, HCl কত মোল উৎপন্ন হবে, তাহলে মোল সমান কি প্রদত্ত ভর
মানে ডাব্লিউ বাই এম, যেটা আমরা পড়েছি আগের চ্যাপ্টারে, বাই আ ভর, আণবিক ভর। ঠিক আছে, প্রদত্ত ভর বাই আণবিক ভর। তাহলে প্রদত্ত ভর কত? প্রদত্ত ভরটা আমরা ক্যালকুলেট করেছি যে 36.5 গ্রাম HCl উৎপন্ন হবে। তাহলে প্রদত্ত ভর হচ্ছে কত? 36.5 ডিভাইডেড বাই আণবিক ভর কত? দেখো আণবিক ভর পেয়ে গেছি তো 36.5। দারুণ মজার ব্যাপার, ক্যান্সেল আউট, আনসার কত? 1 মোল। তার মানে এই যে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত হবে? 1 মোল। তাহলে ডাইরেক্ট আমরা কি করলাম? মোল কনসেপ্ট দিয়ে অঙ্কটাকে সলভ করলাম। আর আমি এই কারণেই বলছি তোমার মোল কনসেপ্ট অত্যন্ত জরুরি, তার জন্যই আমরা দুটো ক্লাস রেখেছি। ক্লাস 10-এ কোথাও লেখা নেই ক্লাস 10-এর সিলেবাসে মোল, মানে মোল আছে, মানে মোলের যে কনসেপ্টটা সেটা সিলেবাসে আছে, কিন্তু এটা তোমাকে জানতেই হবে। জানলে তুমি ইজিলি গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনার অঙ্কগুলোকে সলভ করতে পারবে। ওটা জরুরি, ওটা পড়ে নাও, ওটা দেখে নাও ভিডিওটা যদি না দেখা থাকে। ঠিক আছে, আর যদি দেখা থাকে তুমি আরামসে বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে এটা। কোনো সমস্যা? চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। চলো পরের কোয়েশ্চেন কি দেওয়া আছে লিখে নাও আগে। 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 লাগবে? একদম খুব সহজ কোয়েশ্চেন একটা। কি না, 40 গ্রাম NaOH মানে কি? সোডিয়াম হাইড্রক্সাইড, একে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড লাগবে। আচ্ছা, আগে একটা কনসেপ্ট বোঝা যাক যে প্রশমিত করার অর্থ কি। দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা কি জানি NaOH মানে হচ্ছে ক্ষার। এই যে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ক্ষার। দেখবে আমরা পড়েছিলাম যে ক্ষার অ্যাসিড ক্লাস 9-এ। আচ্ছা, আর H2SO4 কি? একটা অ্যাসিড। এবার কোনো একটা ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। এবার সম্পূর্ণ প্রশমিত করার অর্থ হচ্ছে এই ক্ষারটার সাথে এই H2SO4 এর বিক্রিয়ায় যেন সম্পূর্ণ লবণ উৎপন্ন হয়, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি লবণ উৎপন্ন হয়ে যায়, কমপ্লিটলি লবণ উৎপন্ন হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? এই ক্ষারকে এই অ্যাসিডটা প্রশমিত করে দিয়েছে। প্রশমিত করেছে মানে কি? এই ক্ষারটা থেকে সমস্ত ক্ষার ধর্মকে নষ্ট করে সেখান থেকে লবণ উৎপন্ন করে দিয়েছে। তাহলে এই ঘটনাটাকে আমরা বলি প্রশমিত হওয়া। ক্লিয়ার? তার মানে কার সাথে কার বিক্রিয়া? সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে H2SO4 এর বিক্রিয়া। দেখো দেখতেই পাচ্ছ যে এত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কতটা H2SO4 লাগবে। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH এর সাথে কার বিক্রিয়া? সালফিউরিক অ্যাসিড H2SO4। এবার যেহেতু সম্পূর্ণ প্রশমিত করতে বলেছে, তার জন্য কি এর কোনো ক্ষার ধর্মই থাকবে না। কি করতে হবে না, এখান থেকে সম্পূর্ণ লবণ পেতে হবে। তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা হয় Na2SO4 প্লাস H2O। এবার এই বিক্রিয়াটা তোমাকে একটু জানতে হবে। এই যে বলেছিলাম যে আমাদের বিক্রিয়া লেখাটাই একটু ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, মানে আর কিছু নেই। বিক্রিয়া লেখাটা তুমি কিভাবে জানবে? যখন তুমি অনেক অঙ্ক সলভ করবে, 10টা 12টা 15টা 20টা 25টা 30টা অঙ্ক যখন তুমি সলভ করবে, তখন অলরেডি তুমি বুঝতে পারবে যে এই বিক্রিয়াটা কি হবে। ঠিক আছে, তাহলে কি সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে H2SO4 এর বিক্রিয়ায় কি করতে হবে? যেহেতু সম্পূর্ণ প্রশমিত বলেছে, তার জন্য উৎপন্ন হয় কি? Na2SO4 এবং সোডিয়ামের একটা সালফেট লবণ উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয়। তাহলে এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা। তাহলে আমি অঙ্কটাকে পড়লাম, দিয়ে দেখলাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে H2SO4 এর বিক্রিয়া সম্পূর্ণ প্রশমিত করতে হবে, তার জন্য সোডিয়াম হাইড্রক্সাইড থেকে লবণ পেতে হবে, সালফেট লবণ। তার জন্য এখানে সালফেট লবণ পেলাম এবং এখানে কি পেলাম? জল পেলাম। তাহলে রাসায়নিক বিক্রিয়া আমি লিখলাম। তাহলে প্রথম কাজ ছিল রাসায়নিক বিক্রিয়াটাকে লেখা। আমার 6টা স্টেপ, সেই 6টা স্টেপ অনুযায়ী আমার প্রথম কাজ ছিল রাসায়নিক বিক্রিয়াটাকে লেখা। তাহলে আমি অঙ্ক পড়ে রাসায়নিক বিক্রিয়াকে লিখলাম। পরের স্টেপ কি ছিল? ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করা, যদি সেটা অ্যাপ্লাই হয়। দেখো এখানে কেবলমাত্র NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইডেরই ভর বলেছে, এর ভর বা এর ভর সম্পর্কে কিচ্ছু বলে দেওয়া নেই। তার মানে এখানে একটা যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দিচ্ছে, এরকম কন্ডিশন নেই। তার মানে এখানে কিন্তু ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হবে না। তাহলে আমাকে যেতে হবে তার পরের স্টেপে। ফার্স্ট স্টেপ সমীকরণ লেখা, সেকেন্ড স্টেপ ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করা, তারপরে স্টেপ হচ্ছে সমতা বিধান করা। দেখো এদিকে সমতা বিধান আছে না নেই? কতগুলো সোডিয়াম আছে? একটা। কতগুলো সোডিয়াম আছে? এই যে দুটো। তাহলে সমতা বিধান করা নেই, এটাকে সমতা বিধান করতে হবে। কিভাবে সমতা বিধান করব? সমতা বিধান করার আমরা যে প্রসেস শিখেছি আমরা সেই প্রসেসেই করব। বা তুমি যদি ওই 2 3 বসিয়ে
আমরা বারবার দেখে 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 তুমি যদি করতে পারো তো অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে প্রসেস শিখেছি আমরা সেই প্রসেসেই সমতা বিধান করব। তার জন্য আমরা কি করি, প্রথমে এরকম একটা নাম্বার এ বসিয়ে দিই, এখানে বি বসিয়ে দিই, এখানে সি বসিয়ে দিই, এখানে ডি বসিয়ে দিই, দিয়ে কি করি প্রত্যেকটা যৌগকে দেখি যে বাঁ দিকের সাথে ডান দিকটাকে সমান করি। তাহলে শুধুমাত্র সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি লিখতে পারি, সোডিয়াম, এই যে বিক্রিয়কের দিকে কতগুলো সোডিয়াম আছে, সামনে এ আছে মানে এটা সোডিয়াম, বাঁ দিকে কতগুলো আছে, সরি ডান দিকে কত আছে, বিক্রিয়া জাতর দিকে সোডিয়াম, তার আগে সি আছে, আবার তার নিচে একটা নাম্বার 2 আছে, তাহলে সোডিয়াম কতগুলো আছে 2C-টা, তাহলে এ সমান 2C হবে। আচ্ছা, অক্সিজেন কিভাবে করছি সমতা বিধান নিশ্চয়ই জানা আছে, না জানলে ক্লাস দেখে নাও, সমতা বিধান করার ক্লাস দেওয়া আছে যে কিভাবে আমাদের সমতা বিধান করতে হয়। আমরা আবার বলছি, আমরা একটা সিরিজ কমপ্লিট করছি, তুমি আমি সবাই মিলে কি করছি, আমরা চেষ্টা করছি একসাথে গোটা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটার পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে। তার জন্য প্রত্যেকটা জায়গাকে আমরা কি করছি, কনসেপচুয়ালি বুঝছি এবং সেখান থেকে আমাদের পুরো যে কনসেপ্টটাকে ক্লিয়ার করছি। তা যদি সমতা বিধান নিয়ে তোমার কোনো সমস্যা থাকে তাহলে রাসায়নিক গণনার সেকেন্ড ক্লাস হচ্ছে সমতা বিধান, আমরা সিরিজ কমপ্লিট করছি পরপর। তার জন্য তুমি বুঝতে চাইলে পরপর ভিডিওগুলোকে দেখো, দেখো তোমার প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা সেইভাবেই ভিডিওটাকে সেইভাবেই আমরা ক্লাসটাকে কন্টিনিউ করছি যাতে করে কোনো সমস্যা না থাকে, সেই জন্য পরপর ভিডিওগুলোকে দেখো। আর এই সমতা বিধান নিয়ে যদি কোনো সমস্যা থাকে, যদি তুমি না জেনে থাকো, তাহলে দেখো ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, গ্যাসের আচরণ না ক্লাস 10 ভৌত বিজ্ঞান বলে, সেখানে ক্লিক করো, তুমি পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে কি না, অক্সিজেন কতগুলো আছে, অক্সিজেন আছে এই যে সামনে আছে এটা, আবার এখানেও তো অক্সিজেন আছে কতগুলো, অক্সিজেনের পাশে একটা নাম্বার আছে 4, এদিকে একটা নাম্বার আছে বি, তাহলে 4B, তাহলে A + 4Bটা অক্সিজেন আছে কোন দিকে, রাইট হ্যান্ড সাইডে। এদিকে কতগুলো আছে অক্সিজেন, অক্সিজেন এই যে এখানে 4C, আর এখানে কতগুলো আছে ডিটা +D, তাহলে এই একটা ইকুয়েশন আমরা পেলাম, অক্সিজেনের গল্প হলো। তারপর আছে হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন কতগুলো আছে, হাইড্রোজেন আছে সামনে A আর এখানে 2B, তাহলে A + 2B, A + 2B, এদিকে হাইড্রোজেন হলো। ওদিকে হাইড্রোজেন কতগুলো আছে 2D, 2D, আর কে আছে সালফার, সালফার কতগুলো আছে, সালফার এখানে নেই, এখানে আছে কতগুলো বিটা, আর ডান দিকে কতগুলো আছে, ডান দিকে সালফার কতগুলো আছে সিটা, তাহলে B = C। তাহলে এই হলো 4টি ইকুয়েশন যেটা আমরা ফর্ম করলাম। যদি ABCD ধরার পর এরা কেমিক্যালি ব্যালেন্সড হয়, যদি ইকুয়েশনটা ব্যালেন্সড হয় তাহলে অবশ্যই A = 2C হবে, এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে, এটা সমান এটা হবে। এইবার আমরা 4টি ইকুয়েশনে দেখব কোন ভেরিয়েবলটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুয়েশনে আছে, কোনটা আছে ভালো করে দেখাও। A আছে একটাতে, A আর C আছে এখানে, A আছে এখানে, A আছে এখানে, তাহলে A 3টে ইকুয়েশনে আছে, বেশ। B একটাতে আছে, দুটোতে আছে, তিনটেতে আছে, তাহলে B ও 3টে ইকুয়েশনে আছে। C একটা, দুটো, তিনটে, C ও 3টেতে, বাহ। B কটাতে আছে, একটা, দুটো, দুটোতে আছে। তার মানে আমরা ABC এর মধ্যে যে কোনো একটার মান ধরতে পারি। তাহলে আমি C এরটাই যদি ধরি, তাহলে C = যদি আমরা 1 পুট করি, তাহলে আমরা কি করব, যেই ভেরিয়েবলটা ম্যাক্সিমাম নাম্বারে আছে তার মান 1 পুট করব। তাহলে C যেহেতু ম্যাক্সিমাম নাম্বারে আছে, C এর মান আমরা কি করলাম 1 পুট করে দিলাম। তাহলে C এর মান যদি 1 হয় তাহলে তাকাও এদিকে, মজার ব্যাপার B এর মান কত হয়ে যাচ্ছে 1, কারণ B = C। ঠিক আছে, আবার A এর মান কত হচ্ছে, C = যদি আমরা 1 পুট করি তাহলে A এর মান কত হয়ে যাচ্ছে 2C, কারণ 2 × 1 মানে 2, তাহলে A এর মান হচ্ছে 2, B এর মান হচ্ছে 1, C এর মান হচ্ছে 1। D এর মানটাকে দেখতে হবে, D এর মান কত হচ্ছে, চলো D এর মান কত হচ্ছে সেটা বার করার জন্য তুমি এখানে বসাতে পারো। তাহলে এখানে যদি তুমি বসাও A এর মান কত 2, B এর মান কত 1, তার মানে 4 × 1 মানে 4, সমান C এর মান কত 1, তার মানে 4 × 1 মানে 4 প্লাস D। তাহলে দেখো এই 4 ক্যান্সেল হয়ে গেল, তাহলে D = কত পেলে 2। তাহলে দেখো আমরা ABCD প্রত্যেকটার মান কি করলাম, বার করে দিলাম। সেই মানগুলো কি আমরা এখানে এবার পুট করে দেবো। তাহলে A এর মান কত, A এর মান হচ্ছে 2, B এর মান কত 1 লেখাও যা না লেখাও তাই, C এর মান কত 1 লেখাও যা না লেখাও তাই, D এর মান কত 2। তাহলে এই গেল আমাদের কেমিক্যালি ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে আগে আনব্যালেন্স ছিল, আমরা কি করলাম সমতা বিধান করলাম, কিভাবে ABCD ভেরিয়েবল ধরে দিকটাকে সমান করে আমরা সমতা বিধান করলাম। যদি সমস্যা থাকে এই জায়গাটাতে তাহলে ডেসক্রিপশনে যাও, রাসায়নিক গণনার 2 নম্বর ক্লাসটা দেখে নাও, সেখানে দেখো সমতা বিধান কিভাবে করতে হয় সেটা আমরা ডিটেলে কিন্তু বুঝেছি। ঠিক আছে, চলো তাহলে আমাদের ফার্স্ট কাজ ছিল
সমীকরণ লিখেছিলাম। 2 নাম্বার ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করা, তাও করেছিলাম, কিন্তু দেখলাম অ্যাপ্লাই হলো না, খুব দুঃখের ব্যাপার। তারপর কি দেখলাম, কেমিক্যালি ব্যালেন্স আছে কিনা, দেখলাম আনব্যালেন্স ছিল, ব্যালেন্স করে নিয়েছি। এইবার পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক বলেছে তাদেরকে আগে আইডেন্টিফাই করা। তাহলে কাদের মধ্যে সম্পর্ক বলা আছে, তাকাও অঙ্কের দিকে। বলেছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 লাগবে। তাহলে কার সাথে কার সম্পর্ক? বহুত সোজা জিনিস, তাই তো? সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে H2SO4 এর সম্পর্ক। ঠিক আছে, চলো এবার সোডিয়াম হাইড্রক্সাইডের এবং H2SO4 এর দুজনারই আমরা আণবিক ভর, আয়তন অথবা মোল ক্যালকুলেট করতে পারি। কি ক্যালকুলেট করব সেটা ডিপেন্ড করছে আমাদের কি বলে দিয়েছে আর কি নির্ণয় করতে হবে তার উপরে। সোডিয়াম হাইড্রক্সাইডের কি বলে দিয়েছে? 40 গ্রাম, মানে ভর বলে দিয়েছে। তার মানে এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের আমরা কি নির্ণয় করব? আণবিক ভর নির্ণয় করব, তাই তো? ভর বললে আণবিক ভর নির্ণয় করতে হয়, তাহলে আণবিক ভর নির্ণয় করো। তাহলে সামনে 2 আছে, মানে 2 সবার সাথে আছে, 2 মাল্টিপ্লাইড বাই সোডিয়াম, একটা সোডিয়ামের কত? 23, একটা অক্সিজেন কত? 16, একটা হাইড্রোজেন কত? 1। তাহলে কত আসছে? এটা হচ্ছে 2 × 23 আর 1 24, 24 আর 6 30, 30 আর 10 40। তাহলে কত আসছে? 40 × 2 মানে হচ্ছে 80। ঠিক আছে, চলো H2SO4 এর আমাকে কি বার করতে হবে? কত গ্রাম H2SO4 লাগবে। তার মানে H2SO4 এরও আমাকে ভর নির্ণয় করতে হবে। ভর নির্ণয় করার জন্য আমরা কি করি? একদম আণবিক ভর নির্ণয় করি। তাহলে H2SO4 এর আণবিক ভর নির্ণয় করব। তাহলে H2SO4 এর আণবিক ভর, হাইড্রোজেন আছে দুটো, একটা হাইড্রোজেনের 1, দুটো হাইড্রোজেনের 1 × 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন কতগুলো আছে? 4টে অক্সিজেন, একটা 16, 4টে 4 × 16। তাহলে এটাকে টোটালটা ক্যালকুলেট করো, দেখবে কত আসছে? 98। আমি অনেকবার করেছি, ঠিক আছে? এটা যোগ বিয়োগ করো, দেখো এটা কত আনসার আসবে? 98। আমি আর যোগ করব না, তোমরা এটা বলতে পারবে। চলো, কোনো অসুবিধা? এবার দেখো কোয়েশ্চেনের দিকে কি বলছে। তাহলে বাই ইকুয়েশন, এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 80 গ্রাম NaOH পেতে H2SO4 লাগে 98 গ্রাম। বলতেই পারি কি 80 গ্রাম NaOH, ওই ভাষাটা তুমি লিখতেই পারো, NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে H2SO4 লাগে, এটা তুমি লিখতে পারো। অথবা এভাবে লিখতে পারো 80 গ্রাম NaOH পেতে H2SO4 লাগে, কতটা লাগে? 98 গ্রাম। এটা কোথা থেকে বললাম? বাই ইকুয়েশন থেকে, মানে বাই তোমার কেমিক্যাল রিয়াকশন, এই রিয়াকশনটা থেকে আমরা বললাম যে 40 গ্রাম H2SO4 NaOH পেতে H2SO4 লাগে 98 গ্রাম। বাস, লাস্ট নিয়ম তো ঐকিক নিয়ম করতে হবে। 1 গ্রাম NaOH পেতে H2SO4 লাগে, কত হয়ে যাবে? 98/40 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য 98/40। আমাকে তো বার করতে হবে 40 গ্রাম NaOH পেতে কতটা সালফিউরিক অ্যাসিড লাগবে। 40 গ্রাম, ঐকিক নিয়ম করছি, NaOH পেতে ভাবনার কিচ্ছু নাই, H2SO4 লাগে কতটা? 98/40 × 80, 0 0 ক্যান্সেল আউট, 4 2 8, 98 2, 8 2 16, 6 হাতে রয়েছে 1, 9 2 18, 1 19, 196 গ্রাম। বাস, 8 2 6, 8 2 6 1, 9 2 18, 196 গ্রাম। 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কতটা সালফিউরিক অ্যাসিড লাগবে? 196 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা? চলো পরের কোয়েশ্চেনে যাব। চলো পরের কোয়েশ্চেন কি দেওয়া আছে? 10 গ্রাম CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়ায় কত গ্রাম CO2 উৎপন্ন হবে? তারপর কি আছে? উৎপন্ন CO2 এর অণু সংখ্যা কত হবে? তার মানে দুটো ডিফারেন্ট কোয়েশ্চেন এর মধ্যে কিন্তু আছে, দুবার আমাদের কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা অঙ্কটাকে কিভাবে সলভ করব? আমাদের সেই 6টা স্টেপের প্রথম স্টেপ কি ছিল? সমীকরণটাকে লেখো। তাহলে সমীকরণটাকে আগে আমরা লিখে ফেলি। কার সাথে কার বিক্রিয়া? CaCO3 এর সাথে HCl। তাহলে CaCO3 প্লাস HCl ইজ ইকুয়াল টু CO2 উৎপন্ন হচ্ছে,
তাহলে CO2 প্লাস Ca Cl2 প্লাস H2O। এবার তোমার মনে হবে যে আমি কি করে জানবো যে এই বিক্রিয়াটা এরকম হবে? অবশ্যই মনে হচ্ছে তো যে আমি কি করে জানবো বিক্রিয়াটা এরকম হবে। আরে এই বিক্রিয়াটা দেখো আমি দু একটা কোয়েশ্চেন আগেই সলভ করেছি, একটু আগেই দেখো আমরা একটা এরকম এই একই কেমিক্যাল রিয়াকশন দিয়ে একটা অঙ্ককে সলভ করেছি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে তুমি যখনই কয়েকটা অঙ্ক নিজে প্র্যাকটিস করবে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে সলভ করবে, তখন দেখবে বিক্রিয়াগুলো চেনা চেনা বিক্রিয়ায় ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তোমাকে প্রসেসটা বুঝতে হবে কিভাবে সলভ করতে হয়। বিক্রিয়া নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, তুমি প্র্যাকটিস করো কিছু অঙ্ক, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, দেখবে আরামসে হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট কাজ বিক্রিয়া লেখা, বিক্রিয়া লিখলাম। তারপরের কাজ কি ছিল? ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করা, যদি অ্যাপ্লাই হয়। আর ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা বোঝার সব থেকে সুবিধাজনক প্রসেসটা কি? একটা যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেবে, আর ওই একটি যৌগের ভর বার করতে হবে। যদি এরকম থাকে কোয়েশ্চেনে, তাহলে আমরা ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করব। তো এখানে দেখো এরকম কিছু ব্যাপার আছে, কোয়েশ্চেন পড়ো, দেখো কোয়েশ্চেন পড়ে এরকম কোনো ব্যাপার আছে? ওরকম কোনো ব্যাপার নেই, কারণ শুধুমাত্র CaCO3 ভর বলেছে, বাকি কারোর কিচ্ছু ভর সম্পর্কে কোনো ইনফরমেশন নেই। তাহলে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে না। 3 নাম্বার স্টেপ কি ছিল? যদি ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই না হয়, তাহলে চোখ কান বন্ধ করে আমার ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে কি করতে হবে? সমতা বিধান করতে হবে। কিভাবে করব সমতা বিধান? সেটা তোমরা জানো কিভাবে সমতা বিধান করতে হয়, তোমরা সেভাবে সমতা বিধান করে ফেলো। সমতা বিধান করার পর যেটা আসবে সেটা হচ্ছে এখানে একটা 2 আসবে আর Cl2 2s, ব্যাস এইটুকুই হবে। এখানে শুধুমাত্র একটা 2 আসবে। এবার দেখো পুরো ইকুয়েশনটা কিন্তু সমতা বিধান মানে ব্যালেন্স আছে। ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন তিনটে, দেখো অক্সিজেন দুটো আর এখানে একটা তিনটে, হাইড্রোজেন দুটো, চলো হাইড্রোজেন দুটো, ক্লোরিন দুটো, আর দেখো ক্লোরিন দুটো। তাহলে ইকুয়েশনটা ব্যালেন্স ইকুয়েশন। তাহলে আমরা কি করলাম? বিক্রিয়াটাকে কি করলাম? ব্যালেন্স করলাম। তাহলে আমার তারপরে স্টেপটা কমপ্লিট হলো। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুটো যৌগের মধ্যে সম্পর্ক আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের আন্ডারলাইন করতে হবে। কোন দুটো যৌগের মধ্যে সম্পর্ক আছে? তুমি যদি প্রথম কোয়েশ্চেনটাকে দেখো, আমি দ্বিতীয়টাকে বাদ দিচ্ছি, প্রথমটাকে নিয়ে যদি ভাবি যে কত গ্রাম CO2 উৎপন্ন হবে, তাহলে CO2 এর সাথে কার সম্পর্ক? 10 গ্রাম CaCO3। তাহলে 10 গ্রাম CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়ায় কত গ্রাম CO2 উৎপন্ন হবে? তাহলে কার সাথে কার রিলেশন আছে? এখানে CO2 এর সাথে CaCO3 এর রিলেশন আছে। তাহলে CaCO3 কে আন্ডারলাইন করলাম, এদিকে CO2 কে আন্ডারলাইন করলাম, বাস। এবার আমাকে যেটা করতে হবে, এই দুটো যৌগের হয় আণবিক ভর, নয়তো আয়তন, নয়তো মোল ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করব? কি ক্যালকুলেট করব ভাবো নিজে নিজে। দেখো CaCO3 কি বলে দিয়েছে? 10 গ্রাম মানে ভর বলে দিয়েছে। তাহলে আমরা CaCO3 আণবিক ভর ক্যালকুলেট করি। তাহলে CaCO3 আণবিক ভর কত? ক্যালসিয়ামের কত? ওই যে ওদিকে আছে 40, প্লাস কার্বনের কত? 12, অক্সিজেন আছে তিনটে, তাহলে একটা অক্সিজেনের হচ্ছে 16, তিনটে অক্সিজেনের হবে 16 × 3। তাহলে করে ফেলো, 40 প্লাস 12 প্লাস 3 16 48। তাহলে কত আসছে? 48 আর 2 50, 8 10 60, 48 100। তাহলে এটাকে যোগ করলে কত আসবে? 100। সিমিলারলি CO2 এর কি নির্ণয় করব? দেখো কি বলেছে, কত গ্রাম CO2 উৎপন্ন হবে। তাহলে CO2 এর কি নির্ণয় করব? CO2 এর ভর নির্ণয় করব, আণবিক ভর। CO2 এর আণবিক ভর কত? একটা কার্বনের 12, আছে দুটো অক্সিজেন, তার জন্য 16 × 2। দেখো আসছে কত? 44। কত আসছে? 44। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? আমরা ইকুয়েশন থেকে বলতে পারি যে 100 গ্রাম CaCO3 থেকে CaCO3 থেকে CO2 পাই কতটা? 44 গ্রাম। বলতে পারি তো? 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাই কতটা? 44 গ্রাম। এই ইনফরমেশনটা কোথা থেকে লিখলাম? বাই কেমিক্যাল ইকুয়েশন। এই কেমিক্যাল ইকুয়েশন থেকে আমরা এটাকে লিখলাম। তাহলে যদি 100 গ্রাম থেকে এটা পাই, তাহলে 1 গ্রাম থেকে কত পাবো? 1 গ্রাম CaCO3 থেকে CO2 পাই কতটা? 44 ডিভাইডেড বাই 100 গ্রাম। ওই কি নিয়ম? আমাকে ক্যালকুলেট করতে হবে 10 গ্রাম থেকে কতটা পাওয়া যায়।
তাহলে 10 গ্রাম CaCO3 থেকে CO2 পাই, কি করতে হবে? 44/100 মাল্টিপ্লাইড বাই 10, 0 0 কাট গয়া, 44/10 মানে হচ্ছে 4.4 গ্রাম। তার মানে 10 গ্রাম CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়ায় কত গ্রাম CO2 উৎপন্ন হবে? কত গ্রাম CO2 উৎপন্ন হবে? 4.4 গ্রাম CO2 উৎপন্ন হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? চল নেক্সট হচ্ছে উৎপন্ন CO2 এর অণু সংখ্যা কত। এবার এই উৎপন্ন CO2 এর অণু সংখ্যা কত এটাকে আমরা দুটো প্রসেসে বার করতে পারি। একটা হচ্ছে মোল কনসেপ্ট, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আবার সেই ইকুয়েশনটাকে লিখে যেভাবে সলভ করলাম সেভাবে। আমার মনে হয় মোল কনসেপ্ট থেকে তুমি যদি বুঝতে পারো, দেখো মোল কনসেপ্ট থেকে কিভাবে বার করব। এই যে যৌগটা আছে, আমি CO2 এর ভর পেয়ে গেছি যে 4.4 গ্রাম CO2 পাওয়া গেছে। তাহলে কি পাওয়া গেছে? 4.4 গ্রাম CO2 পাওয়া গেছে। মানে CO2 এর আমি কি জেনে গেছি? ভর জেনে গেছি। কত গ্রাম CO2 হয়েছে? 4.4 গ্রাম। আচ্ছা, আর আমাকে কি বলছে পরের কোয়েশ্চেনে? আমাকে বলছে ওই 4.4 গ্রাম CO2 এর অণু সংখ্যা বার করতে। তার মানে আমাকে কি বলছে? অণু সংখ্যা ক্যালকুলেট করতে। এবার মোল কনসেপ্ট যখন আমরা শিখেছিলাম সেই জায়গাকার কনসেপ্টকে তুমি একটু ব্যবহার করো, দিয়ে দেখো তোমার কি মনে হচ্ছে। আমি CO2 এর ভর পেয়ে গেছি, আমাকে CO2 এর অণু সংখ্যা ক্যালকুলেট করতে বলছে। মাথাটা এবার কাজ করতে শুরু করেছে। মোল কনসেপ্টে আমরা কি জেনেছিলাম? যদি ভর বলে দেয় তাহলে অণু সংখ্যা আমরা বার করতে পারতাম না। কি করে পারতাম? ভর রিলেটেড মোলের ফর্মুলাটাকে লিখতাম, অণু সংখ্যা রিলেটেড মোলের ফর্মুলাটাকে লিখতাম, দিয়ে দুটোকে সমান করে দিতাম, অণু সংখ্যা ক্যালকুলেট করতাম। মনে পড়ছে তো? ওইটাই তো বলছি, মোল কনসেপ্ট লাগবে আমার এখানে। ওটা ছাড়াও করা যায়, কিন্তু মোল কনসেপ্ট দিয়ে সহজে হবে। দেখো আমরা কি করলাম, CO2 এর ভর বার করে নিলাম। তাহলে CO2 এর আমি কি পেয়ে গেছি? ভর তো পেয়ে গেছি। তাহলে আমি অণু সংখ্যা বার করতে পারবো না? অবশ্যই পারবো। ভর রিলেটেড মোলের ফর্মুলা লিখবো, অণু সংখ্যা রিলেটেড মোলের ফর্মুলা লিখবো, দুটোকে সমান করে দেবো। এই দুটোকে সমান করে দেবো। খুব হাসি পেলো? ব্যাপারটা ওরকম নয়, এরকম পড়ে যেতেই পারে, এগুলো নিয়ে হাসার কিন্তু কোনো কারণ নেই। তাহলে কি বললাম, যে ভর রিলেটেড মোলের ফর্মুলা লিখবো, অণু সংখ্যা রিলেটেড মোলের ফর্মুলা লিখবো, দুটোকে সমান করে দেবো। ঠিক আছে, চলো কিভাবে করছি মুছে দিই এটা। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের সলভ হয়ে গেছে। এবার সেকেন্ড পার্টটা, এবার আমরা সলভ করবো। তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে ভর পেয়ে গেছি, অণু সংখ্যা বার করতে হবে। তাহলে কি, ভর রিলেটেড মোলের ফর্মুলাটা কি ছিল? প্রদত্ত ভর বাই আণবিক ভর সমান অণু সংখ্যা রিলেটেড মোলের ফর্মুলা কি ছিল? প্রদত্ত অণু সংখ্যা ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। মনে পড়ছে? যেহেতু ভর বলে দিয়েছে, অণু সংখ্যা ক্যালকুলেট করতে হবে, সো ভর রিলেটেড মোলের ফর্মুলা লিখলাম, অণু সংখ্যা রিলেটেড মোলের ফর্মুলা লিখলাম, দুটোকে সমান করে দিলাম। বাস, গল্প এখানেই খতম। কিরকম? প্রদত্ত অণু সংখ্যা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, কোনাকুনি গুণ করে। প্রদত্ত অণু সংখ্যা গণিতক, এর সাথে এর ভর, এর সাথে এর গুণ, তাহলে আণবিক ভর সমান কত হবে? প্রদত্ত ভর, কোনাকুনি গুণ করছি, গণিতক এই যে নাম্বারটা, কত আছে নাম্বারটা? 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে প্রদত্ত অণু সংখ্যা। আমাকে তো অণু সংখ্যা বার করতে বলেছে, তাহলে অণু সংখ্যা সমান, বা প্রদত্ত অণু সংখ্যাও তুমি লিখতে পারো, কি হবে? এটা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কত? প্রদত্ত ভর গণিতক 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই কি? আণবিক ভর। কার আণবিক ভর বাবা? আণবিক ভর কার? আণবিক ভর হচ্ছে CO2, কারণ CO2 এর অণু সংখ্যা বার করতে বলছে। তাহলে CO2 এর আণবিক ভর কত? একটা কার্বনের 12। আচ্ছা চলো, প্লাস
অক্সিজেন আছে দুটো, একটার 16, দুটো আছে 16 ইন্টু 2, যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলো, আনসার আসবে 44। ঠিক আছে, চলো বসিয়ে দাও। প্রদত্ত ভর কত? প্রদত্ত ভর আমরা এক্ষুনি বার করেছিলাম 4.4, আনসার বেরিয়েছিল। গণিতক 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই আণবিক ভর কত? 44। কত? 44। চলো তাহলে এই যে 4.4, এখানে 44 লিখলাম, নিচে একটা 10 দিলাম, 44/10 মানেই 4.4। গণিতক 6.022 ইন্টু 10⁻23, নিচে একটা 44 আছে, ক্যান্সেল হয়ে গেল। উপরে দেখো কি আছে, 6.022 10⁻23, নিচে 10 আছে, তাহলে উপরে 10⁻23, নিচে 10, তাহলে যখনই ভাগ হয় পাওয়ারটা কি হয়ে যায়? এক ঘর কমে যায়। যদি এক ঘর কমে যায় তাহলে আনসার কত আসবে? 6.022 ইন্টু 10⁻22, 23টা 22 হয়ে গেল। কি করে হলো? নিচে একটা 10 আছে, 10-এর মাথায় কিছু নেই মানে পাওয়ারে 1 আছে, ভাগের সময় পাওয়ারটা কি হয়ে যায়? এর মাথায় কত আছে? 23 আছে, এর মাথায় কত আছে? 1 আছে, ভাগের সময় পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়, তাহলে 23 - 1 সমান কত? 22। তাহলে প্রদত্ত অনুসংখ্যা কত? এই যে লেখা আছে উৎপন্ন CO2 এর অনুসংখ্যা কত, তাহলে উৎপন্ন CO2 এর অনুসংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻22। তা এই কোয়েশ্চেনটা আমি যেমন মূল কনসেপ্ট দিয়ে করলাম, এটাকে কিন্তু আবার ওই ইকুয়েশন লিখেও করা যেতে পারতো। তোমরা যদি কেউ ওইভাবে করে থাকো সেটা কিন্তু কখনোই ভুল নয়, সেটাও ঠিক, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, কোনো অসুবিধা। চলো পরের কোয়েশ্চেন। চলো পরের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। আর একটা ব্যাপার হচ্ছে যেটা, এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম ওর থেকে একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন হচ্ছে এটা। ঠিক আছে, একই প্রসেসে হবে, একই রকম ভাবে সলভ হবে, কিন্তু একটু আলাদা রকম। একটু ভালো করে দেখবে কিন্তু কোয়েশ্চেনটা। ঠিক আছে, দেখো কোয়েশ্চেনটা কি লেখা আছে, S + O2 = SO2, মানে একটা বিক্রিয়া দেওয়া আছে, দিয়ে কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, এসটিপিতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফার লাগবে, কত মোল অক্সিজেন প্রয়োজন। তার মানে দুটো কোয়েশ্চেন আমাদের সলভ করতে হবে, বিক্রিয়া আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমাদের যে 6টা স্টেপ, সেই 6টা স্টেপ দিয়েই আমরা অঙ্ক অবভিয়াসলি সলভ করব। আর আমাদের প্রথম স্টেপ ছিল কি, সমীকরণটাকে লেখা। তা এখানে সমীকরণ তো অলরেডি লেখা আছে, তাহলে আমরা একবার সমীকরণটাকে লিখে নিই। S + O2 সমান হচ্ছে SO2। এবার আমরা প্রথম সলভ করব কোনটা? প্রথম কোয়েশ্চেন। তাহলে প্রথম কাজ সমীকরণ লেখা, সেকেন্ড কাজ হচ্ছে ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করা। দেখো এখানে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হচ্ছে কিনা, এটা নিজে নিজে বোঝো যে অ্যাপ্লাই হচ্ছে কিনা। দেখো এখানে কিন্তু কোনোভাবেই কনজারভেশন অফ মাস মানে ভরের সংরক্ষণ নীতি কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। তো চলো আমরা নেক্সট স্টেপ দেখব। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কি স্টেপ? সমতা বিধান করা। একদমই তাই, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের সমতা বিধান করা। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটা কি সমতা বিধান করা আছে? একদমই করা আছে। যতগুলো সালফার বাঁ দিকে আছে, যতগুলো সালফার ডান দিকে আছে, যতগুলো অক্সিজেন বাঁ দিকে আছে, ততগুলো অক্সিজেন ডান দিকে আছে। তার মানে ইকুয়েশনটা কেমিক্যালি ব্যালেন্সড ইকুয়েশন। তার মানে আমাদের 3টে স্টেপ কমপ্লিট হলো। এর পরের স্টেপ ছিল যে দুটো যৌগের মধ্যে সম্পর্কের কথা বলা আছে তাদেরকে আন্ডারলাইন করা। তাহলে কোন দুটো যৌগের মধ্যে সম্পর্কের কথা বলা আছে? দেখো কি দেওয়া আছে, এসটিপিতে 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত গ্রাম সালফার লাগবে। তাহলে কার সাথে কার সম্পর্ক? SO2 এর সাথে সালফার। তাহলে SO2 এর নিচে আন্ডারলাইন করলাম, সালফারের নিচে আন্ডারলাইন করলাম। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আন্ডারলাইন করা যৌগগুলোর হয় আণবিক ভর, নয়তো মোল, নয়তো আয়তন নির্ণয় করতে হয়। ঠিক তো নাকি? হয় আণবিক ভর, নয়তো মোল, নয়তো আয়তন নির্ণয় করতে হয়। তাহলে চলো আমরা SO2 কি বলেছে কোয়েশ্চেনটাতে, দেখো কি বলেছে, 2.40 লিটার SO2 উৎপন্ন করতে। তাহলে আমরা এই যে SO2 বাই ইকুয়েশন, আমরা SO2 এর কি নির্ণয় করব? আয়তন নির্ণয় করব, ভর নির্ণয় করব, না মোল সংখ্যা নির্ণয় করব? দেখো আমাদের SO2 এর কি বলে দিয়েছে? আয়তন বলে দিয়েছে, বলেছে 2240 লিটার SO2 উৎপন্ন করতে। তাহলে SO2 এর কি বলেছে? ভালো করে, SO2 এর কি বলেছে? আয়তন বলেছে। তাহলে আমরা SO2 এর কি ক্যালকুলেট করব? এই সমীকরণ থেকে SO2 এর কি ক্যালকুলেট করব? আয়তন ক্যালকুলেট করব। কিভাবে করব? কিভাবে করব? ভালো করে দেখো, এই SO2 এর আগে কোনো নাম্বার নেই, মানে কি লেখা আছে এখানে? 1 আছে। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে SO2 কত মোল উৎপন্ন হয়েছে, তাহলে তুমি বলবে 1 মোল উৎপন্ন হয়েছে। আর 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত?
22.4 লিটার। তার মানে আমরা বলতে পারি যে এই সমীকরণ অনুযায়ী 1 মোল SO2 উৎপন্ন হয়েছে। তাহলে সেই SO2 এর আয়তন কত? 1 মোল SO2 এর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে SO2 এর আমরা কি ক্যালকুলেট করলাম? আয়তন ক্যালকুলেট করলাম। কেন করলাম? কারণ আয়তন বলে দিয়েছে বলে আয়তন ক্যালকুলেট করলাম। মোল বললে মোল ক্যালকুলেট করতাম, আর ভর বললে আণবিক ভর ক্যালকুলেট করতাম। ক্লিয়ার জায়গাটা? কিভাবে আয়তন ক্যালকুলেট করলাম আরেকবার দেখে নিই। SO2 এর আগে কোনো নাম্বার নেই, তাহলে এই আগের নাম্বারটা মোলকে ইন্ডিকেট করে। কিছু নেই মানে কি আছে? 1 আছে। আর 1 মোল SO2 উৎপন্ন হয়েছে, আর আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। ক্লিয়ার? চলো তাহলে আমরা SO2 এর কি করলাম? আয়তন ক্যালকুলেট করলাম। এবার আন্ডারলাইন করা আরেকটা যৌগ কি? সালফার। তাহলে সালফারের কি ক্যালকুলেট করতে হবে? বলেছে কত গ্রাম সালফার লাগবে। তাহলে সালফারের কি ক্যালকুলেট করতে হবে? ভর ক্যালকুলেট করতে হবে। আমরা জানি সালফারের পারমাণবিক ভর হচ্ছে কত? 32। সালফারের পারমাণবিক ভর কত? 32। এইবার দেখো আমরা এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 22.4 লিটার SO2 পেতে সালফার প্রয়োজন 32 গ্রাম। 22.4 লিটার সালফার পাচ্ছ, তার জন্য SO2 পাচ্ছ, তার জন্য সালফার কতটা লাগছে? 32 গ্রাম। তাহলে আমরা এটাই লিখব যে 22.4 লিটার SO2 পেতে সালফার লাগে কতটা? সালফার লাগে 32 গ্রাম। তাহলে 1 লিটার পেতে কত লাগবে? 1 লিটার SO2 পেতে সালফার লাগবে কতটা? 32 ডিভাইডেড বাই 22.4। ঠিক আছে, চলো তাহলে আমার কি লাগবে? আমার লাগবে 2240 লিটার SO2 উৎপন্ন করতে কতটা সালফার? তার মানে 2240 লিটার SO2 পেতে আমার কতটা সালফার লাগবে? তাহলে 1 এর জন্য যদি এটা হয় তাহলে এটা বাই 22.4 গণিতক 2240। 2240। চলো এবার এটাকে ক্যালকুলেশন করে দিই, তাহলেই কাজ শেষ আমাদের। 32 বাই 22.4 কে তুলে আমি লিখলাম 224, মানে দশমিক থেকে তুলে দিলাম। 1 ঘর আগে দশমিক, 1 ঘর আগে দশমিক, মানে একটা 10 দিয়ে ভাগ হবে, আর সেই 10টা যদি আমাদের ভগ্নাংশ আছে বলে কোথায় চলে যাবে? ওপরে চলে যাবে। তাহলে 22.4 এটাকে ভেঙে আমি কি লিখলাম? 224 ওপরে 10 গণিতক কত? 2240। এটা ক্যান্সেল। 224 এখানে 224 ক্যান্সেল হয়ে, মানে 224 না 2240 ক্যান্সেল হয়ে কত আসবে? 10 আসবে। তাহলে আনসার কত আসছে দেখো? 32 ইন্টু 10 ইন্টু 10। তাহলে 32 ইন্টু 10 ইন্টু 10 মানে 3200। 3200 আনসার গ্রাম। 3200 গ্রাম। তার মানে 2240 লিটার SO2 পেতে আমার 3200 গ্রাম 3200 গ্রাম সালফার লাগবে। কত গ্রাম? 3200 গ্রাম সালফার লাগবে। ক্লিয়ার জায়গাটা? চলো তাহলে ফার্স্ট কোয়েশ্চেন বোঝা গেছে। এবার সেকেন্ড কোয়েশ্চেন একই রকম ভাবে সলভ করব। সেকেন্ড কোয়েশ্চেন একইভাবে সলভ করব। কিভাবে সলভ করব? দেখো সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে? কত মোল অক্সিজেন লাগবে। তাহলে আরেকবার সমীকরণ লিখি, S প্লাস O2 ইকুয়াল টু SO2। কোয়েশ্চেনটা কি? 2240 লিটার মানে 2240 লিটার SO2 উৎপন্ন করতে কত মোল অক্সিজেন লাগবে। তাহলে এখন কার সাথে কার সম্পর্ক? অক্সিজেনের সাথে SO2। তাহলে অক্সিজেনের নিচে মার্ক, SO2 এর নিচে মার্ক করে দিলাম। তারপর কি করব? আমরা কি নির্ণয় করব? ভালো করে দেখো, SO2 এর আয়তন বলেছে, মানে আয়তন নির্ণয় করব। তাহলে SO2 1 মোল, তাহলে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। আর অক্সিজেন আমাকে কি ক্যালকুলেট করতে হবে? কত মোল অক্সিজেন প্রয়োজন, তাহলে মোল ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে অক্সিজেনের আগে কোনো নাম্বার নেই, মানে 1 আছে, তার মানে কত মোল অক্সিজেন উৎপন্ন হয়েছে? 1 মোল অক্সিজেন উৎপন্ন হয়েছে। এই ইকুয়েশন থেকে আমরা ওটা বলতে পারি। তাহলে বাই ইকুয়েশন আমরা কি লিখতে পারি? একই রকম ভাবে 22.4 লিটার SO2 পেতে অক্সিজেন লাগে কতটা? এটা তোমরা একটু ভাষায় ঠিকঠাক লিখবে, আমার কাছে আর জায়গা নেই। অক্সিজেন লাগে কতটা? 1 মোল। 1 মোল 22.4 লিটার SO2 পেতে 22.4 লিটার SO2 পেতে অক্সিজেন লাগছে 1 মোল। লিখতেই পারি এটা আমরা, পারি তো? একদম। তাহলে 1 লিটার পেতে কতটা লাগবে? তাহলে 1 লিটার SO2 পেতে আমার অক্সিজেন কতটা লাগবে? অক্সিজেন লাগবে, ভাগ করে দেবো 1 বাই 22.4 মোল।
1/22.4 মোল। তাহলে আমাকে বার করতে হবে এত লিটার SO2 পেতে, তাহলে 2240 লিটার SO2 পেতে আমার অক্সিজেন কতটা লাগবে? 1/22.4 গণিতক 2240। তাহলে ওটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে ওটাকে ক্যালকুলেশন করো। তাহলে এটা কত হয়ে যাবে? 10/224 গণিতক 2240। 224 2240 কেটে 10, 10 × 10 মানে কত? 100 মোল। 100 মোল। একটু ভাষায় লিখবে, ওটা আমার জায়গা নেই, আমি ভাষায় লিখতে পারিনি। কিভাবে? 22.4 লিটার SO2 পেতে অক্সিজেন লাগে 1 মোল। 1 মোল SO2, 1 লিটার SO2 পেতে অক্সিজেন লাগবে 1/22.4 মোল। তাহলে এটার জন্য কত? ক্লিয়ার? যেভাবে এটা করলাম আর কি, একই প্রসেসে, কোনো অসুবিধা? তাহলে কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, একটু অন্যরকম কোয়েশ্চেনটা। সবসময় ভর দিয়ে বা মোল দিয়ে আসবে এরকম না, আয়তন দিয়েও আসতে পারে। তো দেখো এখানে আয়তন দিয়ে কিন্তু কোয়েশ্চেনটা ছিল, বুঝতে পারলে? প্রসেস কিন্তু সেই 6টা, ওই 6টা স্টেপের মধ্য দিয়ে তুমি যদি যাও, যে কোনো অঙ্ক ইজিলি সলভ হয়ে যাবে। তোমাকে বুঝতে হবে ওই 6টা স্টেপকে। ক্লিয়ার? কোনো অসুবিধা? চলো লিখে নাও এই অঙ্কটা, তারপরের অঙ্কে আমরা যাব। চলো পরের কোয়েশ্চেন দেখো। পরের কোয়েশ্চেন অলরেডি লেখা আছে বোর্ডে। কি লেখা আছে? 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, আর এসটিপিতে ওই হাইড্রোজেনের আয়তন কত হবে? এই কোয়েশ্চেনটা 2024 সালে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারে এসেছে, মানে একদম জাস্ট রিসেন্ট, ঠিক এই বছরই, মানে এই বছরের মাধ্যমিকে এসেছে এটা 2024 সালে। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। দেখো নিজে নিজে তুমি যদি করতে পারো, ওই 6টা স্টেপ মনে রেখে তুমি অঙ্কটাকে সলভ করার চেষ্টা করো। যদি করতে পারো দেখবে তোমার ভালো লাগবে, আর করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে তুমি পারছো কি না, তাহলে আমারও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটাকে পজ করো, দিয়ে অঙ্কটাকে করার চেষ্টা করো। তাহলে আমাদের স্টেপ কি? আমাদের স্টেপ হচ্ছে যে কোনো যখনই কোনো অঙ্ক পাবো রাসায়নিক গণনার, আমরা সবার আগে কি করব? সমীকরণটাকে লেখার চেষ্টা করব, কেমিক্যাল ইকুয়েশনটাকে লেখার চেষ্টা করব। তাহলে এখানে কি বলছে? বলছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে, কার উপর দিয়ে? আয়রন। তাহলে আয়রন মানে কি? লোহা। স্টিম চালনা করলে, স্টিম মানে হচ্ছে কি? বাষ্প। স্টিম মানে হচ্ছে বাষ্প। তাহলে বাষ্প মানে কি? কোথাও না কোথাও জল। তার মানে স্টিম চালনা করলে, মানে বাষ্প চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? তাহলে এর বিক্রিয়াটা কি? দেখো আয়রনের সাথে স্টিমের বিক্রিয়া, তাহলে আয়রন মানে কি? লোহা, এর সাথে স্টিম মানে হচ্ছে বাষ্প, আর বাষ্প মানেই জল। এর বিক্রিয়া কি উৎপন্ন হয় এইটা তোমাকে একটু জানতে হবে, যে এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে Fe3O4 প্লাস H2। এই হচ্ছে আমাদের সমীকরণ। কি? লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে Fe3O4 এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এটা তোমাকে একটু জানতে হবে, যখন আমরা বারবার প্র্যাকটিস করব এটা তুমি এমনিই লিখতে পারবে। ঠিক আছে, চলো এবার তাহলে ফার্স্ট কাজ আমার সমীকরণ লেখা। সেকেন্ড কাজ হচ্ছে ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করা। যদি সেটা অ্যাপ্লাই হয়, তো এখানে দেখো কোনোভাবেই সেটা অ্যাপ্লাই হচ্ছে না, কারণ একটা যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দিয়েছে, এরকম কিন্তু কোনো কন্ডিশন এখানে নেই। তাহলে ভরের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই হলো না। চলো তাহলে নেক্সট স্টেপ কি? সমতা বিধান করা। তাহলে আমাদের সমতা বিধান করতে হবে। দেখো এদিকে কতগুলো Fe আছে? একটা। এদিকে আছে কতগুলো? 3টে। তাহলে সমতা বিধান করা নেই, আমাদের সমতা বিধান করতে হবে। তাহলে আমি কি করলাম? আমি ধরে নিলাম যে যেভাবে আমরা সমতা বিধান করা শিখেছি আর কি, এখানে এটা, এখানে বি, এখানে সি, এখানে ডি দিয়ে ABCD বসিয়ে আমরা ধরে নিলাম যে পুরো ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে যদি ব্যালেন্স হয়ে যায়, তাহলে আমরা Fe এর ক্ষেত্রে কি লিখতে পারি? Fe এর ক্ষেত্রে লিখতে পারি কি? দেখো বিক্রিয়কের দিকে এটা Fe আছে, আর বিকারকের দিকে 3Cটা Fe আছে, তাহলে অবশ্যই A সমান 3C হবে। চলো হাইড্রোজেনের ক্ষেত্রে কি লিখতে পারি? হাইড্রোজেন আছে কতগুলো? 2 বিটা হাইড্রোজেন আছে। আচ্ছা রাইট হ্যান্ড সাইডে কতগুলো হাইড্রোজেন আছে? 2Dটা, তাহলে অবশ্যই 2B 2Dর সাথে সমান হবে। আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অক্সিজেন কতগুলো আছে? বিটা লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন কতগুলো আছে? দেখো 4টে, তার আগে একটা সি আছে, সি সামনে আছে মানে সবার সাথে আছে, মানে এই সিটা অক্সিজেনের সাথে আছে, আবার অক্সিজেনের সাথে একটা 4 আছে, তাহলে 4 × C, তাহলে 4Cটা। তাহলে আমরা তিনটে ইকুয়েশনকে কি করলাম? ফর্ম করলাম। এইবার কোন ভেরিয়েবলটা ম্যাক্সিমাম নাম্বার অফ ইকুয়েশনে আছে? দেখো এ এটাতে আছে, এটাতে নেই, এটাতেও নেই, তার মানে এ একটা ইকুয়েশনে আছে, বি এই ইকুয়েশনে আছে, এই ইকুয়েশনে আছে, তাহলে বি দুটো ইকুয়েশনে আছে,
সি এই ইকুয়েশনে আছে, এই ইকুয়েশনে আছে, সিও দুটো ইকুয়েশনে আছে, আর ডি একটা ইকুয়েশনে আছে। তাহলে এ আর ডি কে আমরা ধরবো না, আমরা বি অথবা সি কোনো একটার মান 1 পুট করব। বি অথবা সি কোনো একটার মান আমরা 1 পুট করব। তাহলে যদি আমরা সি এর মান 1 পুট করি, তাহলে পুট সি ইজ ইকুয়াল টু 1। তাহলে যদি আমরা সি এর ভ্যালু 1 পুট করি, তাহলে তাকাও এখান থেকে আমরা কি পাচ্ছি, বি সমান 4c। তাহলে সি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে 4 ইন্টু 1 মানে 4, তাহলে বি এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, এখানে 2b 2d যদি হয়, তাহলে দুদিক থেকে 2 কেটে গেল, তাহলে b সমানই d। তাহলে b এর মান যদি 4 হয়, তাহলে d এর মান কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। চলো, সি এর মান যেহেতু আমরা 1 পুট করেছি, তাহলে এখান থেকে a এর মান কত পাচ্ছি, 3 ইন্টু 1 মানে হচ্ছে 3। তাহলে দেখো ABCD প্রত্যেকটার মান পেয়ে গেলাম, সেই মানগুলোই ওপরের সমীকরণে বসিয়ে দেবো। তাহলে a এর জায়গায় কত বসাবো, 3। b এর জায়গায় কত বসাবো, b এর জায়গায় বসাবো 4। সি এর জায়গায় কত বসাবো, 1। তাহলে 1 বসানোও যা নাও তাই। আর ডি এর জায়গায় কত বসাবো, 4। এবার দেখো এই ইকুয়েশনটা কিন্তু কেমিক্যালি ব্যালেন্সড হয়ে গেছে। দেখো ভালো করে, এদিকেও 3টে এফি, মুছে দিই এটা, এদিকেও 3টে এফি। হাইড্রোজেন কটা, 8টা। এদিকে দেখো হাইড্রোজেন কটা, 8টা। অক্সিজেন কটা, 4টে। এদিকে অক্সিজেন কটা, 4টে। তাহলে ব্যালেন্স হয়ে গেল ইকুয়েশনটা। তাহলে আমরা আমাদের স্টেপটাকে কমপ্লিট করলাম, আমরা ইকুয়েশনটাকে ব্যালেন্স করলাম। এইবার কোয়েশ্চেন কি আসছে দেখো, এবার বলছে যে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। এবার পরিমাণ বোঝাতে গেলে আমি মোলও ব্যবহার করতে পারি। আমাকে তো বলেনি যে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, গ্রাম বললে আমাকে ভরই বার করতে হতো, কত মোল বললে মোলই বার করতে হতো, আয়তন বললে আয়তনই বার করতে হতো। কিন্তু আমাকে বলেছে কি পরিমাণ উৎপন্ন হবে। তাহলে পরিমাণটাকে আমরা গ্রাম মানে ভর এককেও মাপতে পারি, আবার মোলেতেও মাপতে পারি। তাহলে আমার সুবিধা মোল দিয়ে ভাবা, তাহলেই তো আমার সুবিধা হবে অঙ্কটা সলভ করতে, তাহলে ক্যালকুলেশনটা কম হবে। যেহেতু কি পরিমাণ বলেছে, তার জন্য আমরা মোল দিয়ে ব্যাপারটাকে ভাববো। কি বলেছে, বলেছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে কোন দুটো যৌগের মধ্যে সম্পর্ক, হাইড্রোজেনের সাথে এফি অর্থাৎ আয়রনের সম্পর্ক। 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। তাহলে কার সাথে কার সম্পর্ক, দেখো আয়রনের ভর বলে দিয়েছে, মানে আয়রনের সাথে কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, মানে হাইড্রোজেনের সম্পর্ক। ঠিক আছে, এবার আয়রনের কি বলা আছে, 21 গ্রাম, তার মানে আয়রনের আমাদের ভর বলে দিয়েছে। তাহলে আমরা এখানে এফির কি করব, আণবিক ভর ক্যালকুলেট করব। তাহলে এখানে কটা আছে, 3টে। তাহলে 3 ইন্টু 56, তাহলে কত আসছে, 3 6 18 8 হাতে 1 3 5 15 একে 16, 318 8 ধরেছে 1 3 5 15 একে 16, 168। অন্যদিকে হাইড্রোজেনের কি নির্ণয় করব, দেখো কি বলেছে, কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে পরিমাণ বোঝাতে তো আমরা মোল ব্যবহার করতে পারি, অবশ্যই পারি। তাহলে আমরা এখানে মোল ব্যবহার করে দিই, যেহেতু কোনো স্পেসিফাই করা নেই যে গ্রাম না আয়তন না মোল। তাহলে আমরা বলছি কি পরিমাণ, তাহলে পরিমাণ বোঝাতে আমি মোলও ইউজ করতে পারি। তাহলে আমি যদি বলি এখানে মোল কত মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, বলতেই পারি। তাহলে দেখো ইকুয়েশন থেকে কি লিখতে পারি, 168 গ্রাম এফি থেকে 4 মোল হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। অবশ্যই, তাহলে আমরা লিখে দিই 168 গ্রাম এফি থেকে হাইড্রোজেন পাই কত মোল, 4 মোল। তুমি অবশ্যই ভর দিয়েও ক্যালকুলেশনটা করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু এখানে স্পেসিফাই করা নেই যে কি নির্ণয় করতে হবে, পরিমাণ নির্ণয় করতে বলেছে, তার জন্য আমি মোল দিয়ে যাচ্ছি, আমার ক্যালকুলেশন সুবিধা হবে, এইটুকু, এর বাইরে কিন্তু কিছু না। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যাবে, 1 গ্রাম এফি থেকে হাইড্রোজেন পাই। 1 গ্রাম এফি থেকে কতটা হাইড্রোজেন পাবো, 4/168 মোল। ঠিক, চলো। আচ্ছা, তাহলে আমাকে বার করতে হবে কি, 21 গ্রাম এফি থেকে কতটা হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। তাহলে 21 গ্রাম এফি থেকে হাইড্রোজেন পাওয়া যাবে কতটা হবে, 4/168 ইন্টু 21। ঠিক আছে, কোনো অসুবিধা, চলো ঐকিক নিয়ম। তাহলে এই 21 আর 168 কে দেখো 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 21 8 এ 168, 8 একে 8, 8 2 16, আর 4/8, তাহলে 4/8 মানে কত, হাফ মোল, হাফ মোল। তার মানে প্রথম কোয়েশ্চেন আমাদের সলভ হয়ে গেল। কি সলভ হলো না, কি পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে, হাফ মোল হাইড্রোজেন পাওয়া যাবে।
21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে যদি আমরা স্টিং চালনা করি তাহলে কতটা হাইড্রোজেন পাবো? হাফ মোল হাইড্রোজেন পাবো। তাহলে প্রথম কোয়েশ্চেন সলভ। এবার সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে দেখো। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? সেকেন্ড কোয়েশ্চেন বলেছে এসটিপিতে ওই হাইড্রোজেনের আয়তন কত হবে। তাহলে আমরা তো এটা জানি যে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, তাহলে হাইড্রোজেন এর আয়তন কত? 22.4 লিটার। এটা তো আমরা জানি। 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে আমার কত মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে? হাফ মোল। তাহলে হাফ মোলের আয়তন কত বার করে দাও। তাহলে হাফ মোলের আয়তন কত? হাফ মোল হাইড্রোজেন এর আয়তন কত হয়ে যাবে? হাফ ইন্টু 22.4 সমান হচ্ছে 11.2 লিটার। তার মানে এসটিপিতে ওই যে হাইড্রোজেন উৎপন্ন হলো তার আয়তন কত? 11.2 লিটার। বুঝতে পারলে? তুমি এটাকে ভর দিয়েও করতে পারতে। যেহেতু আমি কোয়েশ্চেনটা আগেই পড়ে নিয়েছি যে আমাকে পরে আবার আয়তন নির্ণয় করতে হবে, তার জন্য আমি মোল নির্ণয় করলাম। মোল নির্ণয় করলে অঙ্কটা একটু সহজ হয়ে গেল। ক্লিয়ার জায়গাটা? তুমি ভর দিয়েও করতে পারো, আবার আয়তনও বার করতে পারো, তুমি যেভাবে জানো সেই প্রসেসেই করতে পারো। কারণ কোনো একটা অঙ্ক সলভ করার জন্য একটাই প্রসেস হয় এরকম কোনো দিন হতে পারে না। একটা অঙ্ক সলভ করার ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস হতে পারে, কিন্তু আনসারগুলো একই আসবে। ক্লিয়ার জায়গাটা? বোঝা যাচ্ছে? চলো তাহলে লিখে নাও কোয়েশ্চেনটা, পরের কোয়েশ্চেন সলভ করবো আমরা। নেক্সট কোয়েশ্চেন, দারুণ মজাদার কোয়েশ্চেনটা, ঠিক আছে? মানে খুবই মজা পাবে তুমি যদি কোয়েশ্চেনটা সলভ করতে পারো, তাহলে দেখবে দারুণ মজা পাবে। কারণ পুরোটাই কনসেপচুয়াল কোয়েশ্চেন, ঠিক আছে? কনসেপ্টটাকে তুমি যদি ভালো করে বোঝো তবে এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারবে, ঠিক আছে? কি বলেছে কোয়েশ্চেনটাকে দেখো, একটা সমীকরণ দেওয়া আছে 2a + b = 2c। এবার এবিসি যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। মানে এবিসি কি? এবিসি হচ্ছে তিনটে গ্যাসীয় পদার্থ। আমি জানি না কি এবিসি তিনটে গ্যাসীয় পদার্থ। কি বলেছে? এ এবং বি এর বাষ্প ঘনত্ব 32 ও 16। তাহলে এ এর বাষ্প ঘনত্ব কত? 32। বি এর বাষ্প ঘনত্ব 16। তাহলে সি এর বাষ্প ঘনত্ব কত? এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। কিভাবে করব? দারুণ কোশ্চেন কিন্তু এটা। তাহলে 2a + b = c। তাহলে আমরা এ আর বি এর বাষ্প ঘনত্ব জানি 32 আর 16। তাহলে এ এর বাষ্প ঘনত্ব যদি 32 হয় তাহলে এ এর আণবিক ভর কত? এ এর আণবিক ভর কত? আণবিক ভর সমান কি? 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে এ এর আণবিক ভর কিন্তু যদি বাষ্প ঘনত্ব যদি 32 হয় তাহলে আণবিক ভর কত হয়ে যাবে? 2 × 32, 2 ইন্টু বাষ্প ঘনত্ব সমান কত? 64। তাহলে এ এর আণবিক ভর হচ্ছে 64। বি এর আণবিক ভর কত? বি এর আণবিক ভর কত? একই রকম ভাবে 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে 2 ইন্টু 16, তাহলে 16 2 কত? 32। তাহলে বি এর আণবিক ভর কত? 32। এটা আমরা বার করতে পারি। যেহেতু ইনফরমেশন দেওয়া আছে এ এবং বি এর বাষ্প ঘনত্ব 32 এবং 16, তাহলে আমি এ এর আণবিক ভর এবং বি এর আণবিক ভর বার করে নিলাম। কোনো অসুবিধা? আমাকে ক্যালকুলেট করতে হবে সি এর বাষ্প ঘনত্ব কত। কি ক্যালকুলেট করতে হবে? সি এর বাষ্প ঘনত্ব কত। তাহলে সি এর বাষ্প ঘনত্ব পেতে গেলে আমাকে আগে তো সি এর আণবিক ভর ক্যালকুলেট করতে হবে, তারপর তুমি বাষ্প ঘনত্ব পাবো। তাহলে আগে আমরা আণবিক ভর ক্যালকুলেট করার চেষ্টা করব। ক্লিয়ার? কোনো অসুবিধা? চলো দেখো, তাহলে এখানে দেখো 2a। তাহলে আমি যদি বলি এই 2a যৌগটার যদি a 2a + b = c, কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে। এবার যেহেতু আমরা এ বি সি কে চিনি না কি কি যৌগ আছে, তার জন্য আমরা ধরেই নেব যে পুরো ইকুয়েশনটা একটা ব্যালেন্স ইকুয়েশন। এই পুরো সমীকরণটা একটা সমতা বিধান করা সমীকরণ। ক্লিয়ার? দিয়ে আমরা 2 এর ভর বার করব, বি এর ভর বার করব এবং সি এর ভর কত হবে সেটাকেও ক্যালকুলেট করার চেষ্টা করব। কোনো অসুবিধা? চলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা সি না, এটা 2c। দেখো আমি এর আণবিক ভর পেয়ে গেছি 64। তাহলে 2a সমান কত হবে? এর আণবিক ভর যদি 64 হয়, সামনে একটা 2 আছে, তার মানে 2 এর ভর কত হবে? 2 × 64 সমান কত? 4 2 8, 6 2 12, 128। এর আণবিক ভর যদি 64 হয় তাহলে 2a সমান কি হবে? সামনে 2টা গুণ হয়ে যাবে, 2 × এর আণবিক ভর। তাহলে এর আণবিক ভর 64, তাহলে 64 × 2 = 128। এখানে শুধু বি আছে, কিছু নেই, সামনে কোনো নাম্বার নেই, মানে একটাই বি আছে। বি এর আণবিক ভর কত? 32। বি এর আণবিক ভর কত? 32। তাহলে ভালো করে দেখো, যদি 2 এর ভর 128 হয়, বি এর ভর 32 হয়, তাহলে আমরা এই 2c এর ভরটাকে ক্যালকুলেট করতে পারবো না? 2c এর ভরকে ক্যালকুলেট করতে পারবো না? অবশ্যই পারবো, ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করে।
তাহলে ভরের সংরক্ষণ নীতিকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে উৎপন্ন T2C এর ভর কত, x গ্রাম। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি, উৎপন্ন 2C এর ভর কত, x গ্রাম। তাহলে যদি এটা হয় তাহলে ভরের সংরক্ষণ নীতি থেকে আমরা কি বলতে পারি, এই x বিক্রিয়ক পদার্থের মোট ভর কত, 32 প্লাস 128, এটা সমানই হবে 2C এর ভর অর্থাৎ x এর সাথে সমান। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 128 প্লাস 32। তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 8 আর 2 এ 10, 3 আর 2 এ 5 আর 1 এ 6 আর 1 হচ্ছে 1। তাহলে 160 গ্রাম। তার মানে 2C যে যৌগটা উৎপন্ন হয়েছে তার মোট ভর কত, 160 গ্রাম। মোট ভর কত, 160 গ্রাম। এতদূর তুমি বুঝতে পারলে না, কি বলো আগে, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। কি করলাম, আমরা পুরো অঙ্কটা ভালো করে পড়লাম। আমরা দেখলাম এ আর বি এর বাষ্প ঘনত্ব বলে দিয়েছে। তাহলে আমি এ এর আণবিক ভর, বি এর আণবিক ভর বার করে নিলাম। দিয়ে দেখলাম সমীকরণটার দিকে তাকালাম, সমীকরণটা একটা ব্যালেন্স সমীকরণ। তাহলে এ এর আণবিক ভর যদি 64 হয় তাহলে 2a মানে কি, দুটো এ আছে, তাহলে মোট ভর কত হবে, 128। বি একটাই আছে, তাহলে এর আণবিক ভর কত হবে, 32। তাহলে 2Cর ভরটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি। তাহলে আমরা ধরে নিচ্ছি 2Cর ভর হচ্ছে x। তাহলে দেখো একটি যৌগ বাদ দিয়ে বাকি যৌগগুলোর ভর বলে দেওয়া আছে, মানে আমরা ভরের সংরক্ষণ নীতিকে অ্যাপ্লাই করলাম। তাহলে ভরের সংরক্ষণ নীতি থেকে আমরা বলতে পারি এই x এর মানটা এই দুইয়ের যোগফলের সাথে সমান হবে। তাহলে x সমান কত হয়ে যাবে, 128 প্লাস 32 সমান 160। তাহলে 2C যে যৌগটা তৈরি হয়েছে সেই যৌগটার মোট ভর কত, মোট ভর হচ্ছে 160 গ্রাম। এই 160 গ্রামটা কি, মোট ভর, মোট ভর। ক্লিয়ার? এইবার ভালো করে তাকাও, ভালো করে কোয়েশ্চেনটার দিকে তাকাও। বলতে পারবে যে 2C যে যৌগটা উৎপন্ন হয়েছে তার মোল সংখ্যা কত? সি যৌগটার, সি যৌগের মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? দেখো আমরা কি জানি, সামনের নাম্বারটা মোলকে ইন্ডিকেট করে। তাহলে 2C আছে, তার মানে সি এর আগে 2 আছে, মানে সি যৌগটার মোল সংখ্যা কত, 2 মোল। সি যৌগটা কত মোল আছে, 2 মোল আছে। আর সি যৌগের মোট ভর কত, সি যৌগের মোট ভর আমরা পেয়েছি 160 গ্রাম। তাহলে যদি আমরা কোনো একটা যৌগের মোট ভর জানি, যদি আমরা মোল জানি, তাহলে আমরা আণবিক ভর ক্যালকুলেট করতে পারবো না? অবশ্যই পারবো। কি করে? আমরা কি জানি, আমরা জানি মোল সমান প্রদত্ত ভর বাই আণবিক ভর। কার? অবশ্যই সি যৌগের কথা বলছি, মানে সি যৌগের আণবিক ভর। তাহলে এখান থেকে আমাদের কাকে ক্যালকুলেট করতে হবে, আণবিক ভরকে। তাহলে এই আণবিক ভরটাকে এ পাশে নিয়ে এসো, মোলটাকে ও পাশে নিয়ে যাও। তাহলে কি লিখতে পারি, আণবিক ভর সমান প্রদত্ত ভর ডিভাইডেড বাই মোল। আর অলরেডি আমরা জেনে গেছি যে সি এর ভর কত, সি এর ভর কত, 160 গ্রাম, 160। আর সি এর মোল সংখ্যা কত, 2C, তার মানে সি এর মোল সংখ্যা কত, 2 মোল, তার মানে বাই 2 সমান কত, 80। তার মানে সি যৌগের, এই যে সি যৌগটা আছে, সি যৌগের আণবিক ভর কত, 80। তাহলে বাষ্প ঘনত্ব কত, মাথা কাজ করছে এবার? তাহলে অতএব বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব কত হবে, আণবিক ভরের অর্ধেক হয় বাষ্প ঘনত্ব, তার মানে আণবিক ভর বাই 2, তার মানে 80/2 সমান হবে 40। কারণ সি যৌগটার বাষ্প ঘনত্ব কত, 40। দেখো দারুণ কোয়েশ্চেনটা, শুধুমাত্র কনসেপ্টটাকে তুমি যদি ভালো করে বোঝো তাহলেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে পেরে যাই খুব সহজভাবে। এর কি করলাম, ভর বার করলাম, মানে 2 এর মোট ভর, বি এর মোট ভর বার করে 2C এর মোট ভর বার করে নিলাম। আর 2C যৌগটা থেকে আমরা দেখতেই পাচ্ছি যে মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে মোল আমার জানা আছে, ভর আমার জানা আছে, ঝট করে সূত্র লাগিয়ে আমি আণবিক ভর ক্যালকুলেট করে নিলাম। আর আণবিক ভর পেয়ে যাওয়া মানে বাষ্প ঘনত্ব বার করা তো কোনো ব্যাপারই না। বাষ্প ঘনত্ব সমান হচ্ছে আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বাষ্প ঘনত্ব সমান 2 বাই আণবিক ভর, 80/2 সমান আনসার কত আসবে, 40। বোঝা গেছে? চলো তাহলে আমরা কি করলাম, 16টা কোয়েশ্চেন কিন্তু সলভ করে নিলাম। বাকি রইল 3টে কোয়েশ্চেন, যেই 3টে কোয়েশ্চেন হবে তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাড়িতে সলভ করবে। ঠিক আছে, চলো সেই কোয়েশ্চেনগুলোও দিচ্ছি, ওয়েট করো একটু। চলো এই হলো তোমাদের হোমওয়ার্ক। ভিডিওটাকে পজ করো, পজ করে আগে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে কোয়েশ্চেন 3টেকে আগে লিখে নাও।
কি কি আছে, এই একটা কোয়েশ্চেন, এই একটা কোয়েশ্চেন, এই একটা কোয়েশ্চেন। দেখো প্রথম কোয়েশ্চেনটার আমি ইকুয়েশন অলরেডি লিখে দিয়েছি, তোমরা তারপরে স্টেপগুলো করবে। সমীকরণটা আমি লিখে দিয়েছি, তারপর যদি ভরের সংরক্ষণ নীতি বা সমতা বিধান করে সলভ করতে হয় তো সেটা তোমরা দেখবে, তোমরা সেভাবে করবে। প্রথম কোয়েশ্চেনের ইকুয়েশন এটা, দ্বিতীয় কোয়েশ্চেনের সমীকরণটা হচ্ছে এটা। তাহলে দুটো কোয়েশ্চেনের প্রথম দুটো কোয়েশ্চেন সমীকরণ আমরা লিখে দিয়েছি, আর থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে একটু অন্য রকমের কোয়েশ্চেন। অর্থাৎ এই কোয়েশ্চেনটা সলভ করতে গিয়ে যদি তোমার সমস্যা হয় তাহলে কোয়েশ্চেন নাম্বার 10, অর্থাৎ আজকে আমরা যে প্রথমেই যে কোয়েশ্চেনটা সলভ করলাম সেই কোয়েশ্চেনটাকে সলিউশনটা একবার দেখবে, দিয়ে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই তিনটে কোয়েশ্চেন হলো তোমাদের হোমওয়ার্ক। প্রথম দুটো কোয়েশ্চেন আশা করি কোনো অসুবিধা হবে না। যদি 3 নাম্বার কোয়েশ্চেন অর্থাৎ 19 নাম্বার কোয়েশ্চেনে এসে যদি কোনো সমস্যা হয় তাহলে 10 নাম্বার কোয়েশ্চেনটা একবার দেখে নেবে আজকের প্রথম কোয়েশ্চেনটা, তাহলেই কিন্তু আর আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, এগুলো তোমরা বাড়িতে কি করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। তাহলে আগের দিনে 3টে কোয়েশ্চেন দিয়েছিলাম, আজকে 3টে কোয়েশ্চেন, তাহলে টোটাল 6টা কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করো, দিয়ে দেখো সলভ হচ্ছে কিনা। আর যদি সলভ হয়ে যায় তাহলে অবশ্যই কি করবে, কমেন্টে আনসারটাকে লিখবে। আর যদি সলভ না হয় তাহলেও লিখবে যে স্যার এত নাম্বার কোয়েশ্চেনটা সলভ হলো না। ঠিক আছে, তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আমরা কিন্তু রাসায়নিক গণনা চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেললাম। আমরা প্রথম দুটো ক্লাস দেখেছিলাম যেখানে বেসিক কনসেপ্টগুলো জেনেছিলাম, আর তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভের মাধ্যমে দেখো পুরো চ্যাপ্টারের যে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেনগুলোকে কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। পরের দিন থেকে আমরা শুরু করব কোনটা, তাপীয় প্রসারণ, অর্থাৎ তোমার যেটা আছে যে তাপের ঘটনাবলী বলে যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেই চ্যাপ্টারটা, 4 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।